তার তো দীর্ঘদিন ধরেই কাজ করতেছেন ডেভেলপমেন্ট সেক্টরে। রিসেন্টলি বোধহয় মুকুট ভাই দেখছেন যে সোশ্যাল সেফটি নেট নিয়ে স্যার কিছু স্পেসিফিক লেখা স্যার শেয়ার করছে, প্রথম আলোতেও করছেন, সেটাও করছেন ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির। জি জি ইয়াসিন, তাহলে কি আমরা কি জি স্যার, আমার জাস্ট আমি একটু পেজ থেকে লাইভটা একটু শেয়ার করে দিই আর কি গ্রুপগুলোতে। লাইভটা আসছে, একটু শেয়ার করলে আর কি আরো বেশি মানুষ দেখতে পাবে আর কি। আমি আপনাদের ইনবক্সেও লিংকটা পাঠিয়ে দিতে পারি। এইটা করতে করতে হয়তো কিছু লোক আসতে থাকুক আর কি। আমরা এখন লাইভ এই মুহূর্তে এমনিতে। প্রথম 1 থেকে 2 মিনিট একটু সময় লাগতে পারে যে সবার একটু নোটিফিকেশনটা পেতে, একটু টের পেতে। আপনি যদি এই মুহূর্তে লাইভটা দেখেন, আজকে আমাদের বাংলা বিতর্কের লাইভটা যদি এই মুহূর্তে দেখেন, আপনি চাইলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন বা কমেন্টে তাদেরকে ট্যাগ করতে পারেন, যাদেরকে আপনি মনে করেন যে যারা আজকের এই আলোচনায় আগ্রহী হতে পারে। আমরা আজকে আলোচনা করতে যাব কোভিড-19 প্রেক্ষিতে, কোভিড-19 সংকটের প্রেক্ষিতে আমাদের সামাজিক নিরাপত্তা কৌশলটা আসলে কেমন হওয়া উচিত সেটা নিয়ে। আমি 2 মিনিটের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা শুরু করব। আমি অলরেডি রাত সারা, শুভ্র, রাকিবুল হাসান, ঈশান ভাই ওনাদেরকে দেখতে পাচ্ছি, নাসির ভাইকে দেখতে পাচ্ছি। তো আপনারা যদি চান, আপনারা হয়তো আরো মুর্শিদকে দেখতে পাচ্ছি, আপনারা হয়তো বাকিদেরকেও ট্যাগ করতে পারেন কমেন্টে বা একটু শেয়ার করে দিতে পারেন। অলরেডি 10 জন আছে। আমি তারপরে একটু সময় নিব একটু গ্রুপে শেয়ার করার জন্য, কিছু গ্রুপে শেয়ার করার জন্য। শেয়ার করতে যতক্ষণ সময় লাগে একটু সময় নেব কেবলমাত্র। আচ্ছা ইয়াসিন, আমরা বোধহয় একটা জিনিস একটু মেনটেন করলে বোধহয় ভালো হয়, যখন আমরা কথা বলবো না তখন যদি ওই মিউট করে রাখি নাকি, তাহলে বোধহয় আর আজকে যেহেতু জুম দিয়ে করছি, একটা হতে পারে যে আমি হয়তো একজন কথা বলার সময় বাকিদেরকে হয়তো আমি মিউট করে দিতে পারি, বা স্পিকাররা নিজেরাও যদি একটু মিউট করে রাখেন ওই সময়টা, সেটা ভালো হতে পারে আর কি। ঠিক আছে, ওকে, হোয়াটএভার ইট ইজ। আমি একটু আর সময় নেব যে আমার টাইমলাইনে আমি একটু শেয়ার করি। আমি একটু স্যার আপনাদেরকে মেসেজে পাঠিয়ে দিচ্ছি, আপনারা চাইলে হয়তো শেয়ার করে দিতে পারেন। ওকে, আমরা ইয়াসিন কি তাহলে কি আমরা কি শুরু করে দিব? কারণ আমি এখন শুরু করে দিচ্ছি। আমাদের এখানে 20 জন অলরেডি চলে আসছে রাত 8টার সময়। তো আমরা আলোচনাটা শুরু করি, এর মধ্যে আরো লোক আসতে থাকবে। আমি একটু এখানে আপাতত সবাইকে একটু মিউট করি। আমরা মূল আলোচনাটা ঢোকার সময় একজন একজন করে সব বক্তার কাছে যাব। সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা বিতর্ক আলাপের আরেকটি পর্বে। আপনারা দেখেছেন যে কোভিড-19 সংকটের প্রেক্ষিতে আমরা এই একটি আলোচনা সিরিজ, একটি আলাপের একটা সিরিজ করার চেষ্টা করছি, যেখানে আমরা প্রথমে পরীক্ষামূলকভাবে একটা করলাম যে কোভিড-19 সংকটের রাজনৈতিক প্রভাব এবং সামাজিক প্রভাব কি পড়তে পারে। সেখানে আমরা বৈশ্বিক ক্ষেত্রে আলোচনা করেছি, বাংলাদেশের ক্ষেত্রে আলোচনা করেছি। আমাদের দ্বিতীয় কিস্তিতে আমরা দেখার চেষ্টা করেছি এটার বাংলাদেশের অর্থনীতিতে বিশেষত কি ধরনের প্রভাব পড়তে পারে, এবং তারই ধারাবাহিকতায় আমরা এটাকে চালিয়ে নিয়ে যাচ্ছি। এবং বাংলা বিতর্ক আলাপের আজকের এই তৃতীয় কিস্তিতে আমরা যেটা আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের যে সামাজিক নিরাপত্তা কৌশল, এই কৌশল কেমন হওয়া উচিত, বর্তমান যে অবকাঠামো রয়েছে সেটি কতটুকু যথেষ্ট, সেটি কতটুকু এগিয়েছে, এবং কোভিড-19 প্রেক্ষিতে সেটাকে নিয়ে কিভাবে ভাবা উচিত, সেখানে বিশেষ কোন জায়গায় মনোযোগ দেওয়া উচিত, সেখানে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা নিয়ে অনেক ধরনের প্রশ্ন আছে, সেগুলো নিয়ে আজকে আলোচনা হবে। আমরা খুবই আনন্দিত, আজকে আমাদের সাথে চমৎকার একটি প্যানেল রয়েছে। আমাদের সাথে রয়েছেন ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির স্যার, উনি জ্যেষ্ঠ অধ্যাপক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের। আমাদের সাথে রয়েছেন মোহাম্মদ আশফাকুল আমিন মুকুর, তিনি উপসচিব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, তিনি ন্যাশনাল সোশ্যাল সিকিউরিটি স্ট্র্যাটেজি প্রণয়নের একজন ফোকাল পয়েন্ট ছিলেন ক্যাবিনেট ডিভিশনে, এবং এই মুহূর্তে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের জেনারেল ম্যানেজার হিসেবে, প্রশাসনের জেনারেল ম্যানেজার হিসেবে রয়েছেন। আমাদের ডক্টর আসিফ মোহাম্মদ শাহান, সহযোগী অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের, এবং আমাদের সাথে আরো রয়েছেন ডক্টর শুভাশিস বড়ুয়া, সহকারী অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের। আমি আর খুব বেশি কথা বাড়াবো না, আপনাদের প্রশ্ন যদি থাকে সেটা আপনারা কমেন্টে লিখতে পারেন, আপনাদের মতামত লিখতে পারেন। ছোট্ট করে যদি একটু ইন্ট্রোডাকশন দিই, যারা বিতার্কিক, যারা সাধারণ ভাবে যারা আমাদের সাথে আজকের এই আলোচনাটায় যোগ দিচ্ছেন এবং যাদের বিশেষ করে আগ্রহ আছে, সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে সাধারণত একদম লেমেন্স টার্মসে আমরা যেভাবে বুঝে থাকি যে সমাজের যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী, প্রান্তিক জনগোষ্ঠী, তাদেরকে আমরা অন্তর্ভুক্ত করতে চাই আমাদের মূলধারায়, আমাদের উন্নয়নের যে এগিয়ে যাওয়া সেখানে তাদেরকে সাথে রাখতে চাই। এবং সেই কারণে আপনি অনেক ধরনের কর্মসূচি দেখবেন। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, যদি একদম সোজা বাংলায় বলি, যে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, বেকার ভাতা, এই ধরনের অনেক কর্মসূচি আপনি হয়তো দেখে থাকবেন। এগুলো আসলে সামাজিক নিরাপত্তা কর্মসূচির কিছু উদাহরণ। কিন্তু এখন যখন কোভিড-19 সংকটের প্রেক্ষিতে আমরা আছি, তখন এই আলোচনাটা আরো বারবার করে আমাদের সামনে আসছে যে আমাদের এই সামাজিক নিরাপত্তা কর্মসূচিটা কতটুকু শক্তিশালী করা দরকার। এবং তারই প্রেক্ষিতে আজকে আমরা খুবই আনন্দিত যে আমরা আজকে সরকারের পক্ষ থেকেও একজনকে পেয়েছি, যিনি সরাসরিভাবে আমাদের এই যে সামাজিক নিরাপত্তা কর্মসূচি বা সামাজিক নিরাপত্তা কৌশল প্রণয়নের সাথে সরাসরিভাবে জড়িত ছিলেন। তো আমি আজকে আর খুব বেশি কথা বাড়বো না, আমি সরাসরি চলে যাব জনাব মোহাম্মদ আশফাকুল আমিন মুকুটের কাছে, যে উনি আমাদেরকে একটু সরকারের বর্তমান যে রূপরেখাটা রয়েছে সামাজিক নিরাপত্তা কৌশলের, সেটার পেছনের গল্পটা যদি একটু জানান, এবং সেটার পরিকল্পনার কথাটা যদি আমাদেরকে একটু জানান, এবং সেটা কতদূর এগিয়েছে এবং ভবিষ্যৎ পরিকল্পনা কি, এবং সেই সাথে হয়তো কোভিড-19 সংকটের প্রেক্ষিতে উনি কি মনে করছেন কিনা যে কোন জায়গাগুলোতে বিশেষ জোর দেওয়া দরকার বা কোন জায়গাগুলোতে হয়তো ইম্প্রোভাইজ করার প্রয়োজন হতে পারে, সেটা নিয়ে যদি উনি কিছু বলেন, আমি ওনাকে অনুরোধ করছি দিয়ে আজকে আমরা আমাদের আজকের এই আলোচনাটি শুরু করব। ধন্যবাদ। ওয়ালাইকুম সবাইকে। আমি বেশ আনন্দিত যে এই আজকের এই বিতর্কে উপস্থিত হতে পেরেছি। আমাকে ইনভাইট করার জন্য আমি কৃতজ্ঞ সবাইকে। আপনারা সবাই জানেন যে এই বর্তমান সরকার 2015 সালে ন্যাশনাল সোশ্যাল সিকিউরিটি স্ট্র্যাটেজি অফ বাংলাদেশ এটা অ্যাডপ্ট করে, এবং আমাদের দেশে বর্তমানে প্রায় এই অর্থ বছরে 126টি প্রোগ্রাম রয়েছে, ডিফারেন্ট প্রোগ্রাম রয়েছে। মূলত সামাজিক নিরাপত্তা প্রোগ্রাম বলতে আমরা ধরেন একটু আগে আপনি যেটা বললেন, ওল্ড এজ অ্যালায়েন্স আছে, অ্যালায়েন্স ফর উইডো, ডেজার্টেড এন্ড ডেস্টিটিউট ওমেন আছে, তারপর ফ্রিডম ফাইটার্স অনারিয়াম, গ্র্যান্টস ফর দ্য অরফেনেজ, ম্যাটারনিটি অ্যালায়েন্স, ল্যাকটেটিং মাদার অ্যালায়েন্স, পেনশন, এই ধরনের অসংখ্য প্রোগ্রাম সরকারের রয়েছে। প্রায় 126টি প্রোগ্রাম রয়েছে। এর মধ্যে আপনার বিভিন্ন ধরনের ক্যাশ ট্রান্সফার প্রোগ্রামই আছে 22টি, বা ফুড সিকিউরিটি প্রোগ্রাম 10টি রয়েছে, বিভিন্ন ধরনের মাইক্রো ক্রেডিট প্রোগ্রাম রয়েছে। তো এগুলো হচ্ছে আমাদের সরকারের বিভিন্ন ধরনের সামাজিক নিরাপত্তা প্রোগ্রাম, যেখানে আমরা দরিদ্র এবং দরিদ্র থেকে কাছাকাছি, দরিদ্র সীমার কাছাকাছি বসবাসকারী যারা আছেন তাদেরকে এই নিরাপত্তা বলয়ের মধ্যে এনে তাদের দারিদ্র দূরীকরণ এবং অর্থনৈতিক উন্নয়নে বিভিন্ন ধরনের কার্যক্রম রয়েছে। এবং এই স্ট্র্যাটেজিটা 2015 সালে যেটা তৈরি হয়েছিল, আমাদের মূল উদ্দেশ্যটা ছিল যে এখানে আমাদের যে এই স্ট্র্যাটেজিটা প্রণয়নের পূর্বে আমাদের যে সামাজিক নিরাপত্তা যে কর্মসূচিগুলো ছিল বা যে পদ্ধতিটা ছিল, সেটা ছিল আসলে অ্যাডহক ভিত্তিতে, কোনো একটা নির্দিষ্ট স্ট্র্যাটেজিক বা কৌশলের ভিত্তিতে চলতো না। তো সেটার প্রেক্ষিতে এই স্ট্র্যাটেজি আসার পর একটা কৌশল ভিত্তিক এসছে, এবং এর উদ্দেশ্যটা বলছিল যে আমরা মোর ইনক্লুসিভ ফর্ম অফ সোশ্যাল সিকিউরিটি সিস্টেমটা ইন্ট্রোডিউস করতে চাই বাংলাদেশে। এবং তার প্রেক্ষিতেই আমরা এটাও চাই যে উই ওয়ান্ট টু স্ট্রেংথেন দ্য ডেলিভারি সিস্টেম এন্ড অলসো মেক ইফিসিয়েন্সি এন্ড ইফেক্টিভনেস অফ দি ডেলিভারি সিস্টেম। তো এগুলো করার মাধ্যমে যে উদ্দেশ্যটা ছিল যে পরবর্তী 5 বছরের জন্য যে আমরা চাচ্ছিলাম যে সোশ্যাল সিকিউরিটি সিস্টেমের মাধ্যমে it should be a tool for prevent poverty and inequality, not the only tool, but one of the tools of prevention for poverty and inequality, এবং increase employment, broader human development and economic growth. যাই হোক, এই সোশ্যাল সিকিউরিটি স্ট্র্যাটেজির মূলত 3টা বেসিক বিষয় ছিল। একটা ছিল স্ট্রিমলাইনিং, অর্থাৎ এক্সিস্টিং যে সোশ্যাল সিকিউরিটি সিস্টেমটা ছিল বাংলাদেশে, যেটাকে বললাম যে অ্যাডহক ভিত্তিতে কোনো কৌশলের পার্সপেক্টিভ ছিল না, সেটাকে স্ট্রিমলাইন করা, ব্যবস্থাটাকে স্ট্রিমলাইন করা, এবং এখানে একটা লাইফ সাইকেল অ্যাপ্রোচকে অ্যাডপ্ট করা হয়েছে।
লাইফ সাইকেলের বেসিসে আমরা এই সোশ্যাল সিকিউরিটি সিস্টেমটাকে ডিজাইন করা বা সাজানোর জন্য বলা হয়েছে এবং সেই অনুযায়ী কাজ চলছে এবং যে ডেলিভারি এবং যে বেনিফিটটা দেওয়া হচ্ছে সেটার ইফেক্টিভনেসটা ইনক্রিজ করার জন্য। আমরা সবাই জানি যে লাইফ সাইকেল অ্যাপ্রোচটার যে বিষয়টা ছিল যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের জীবনে বেসিক্যালি যে 5টা স্তর থাকে, যেমন প্রেগনেন্সি এবং আর্লি চাইল্ডহুড, স্কুল এজ, ইয়ুথ, ওয়ার্কিং এজ, ওল্ড এজ, এই যে বিভিন্ন স্টেজে একজন মানুষের সোশিও ইকোনমিক যে কতগুলো রিস্ক ফ্যাক্টর থাকে, যেই রিস্ক গুলো থাকে সেগুলোকে অ্যাড্রেস করার জন্যই আমাদের সোশ্যাল সিকিউরিটি সিস্টেমটাকে ঢেলে সাজানো বা গড়ে তোলা বা রিফর্ম করার কথা বলা হয়েছে। সো এবং সেই অনুযায়ী কাজও শুরু হয়েছে এবং প্রথম যে কাজটা করা হয়েছে শুরুতেই সেটা হচ্ছে যে গভর্নমেন্টের এই যে লাইফ সাইকেল আমাদের সোশ্যাল সিকিউরিটি সিস্টেম একটা বড় সমস্যা ছিল যে কোঅর্ডিনেশন, ল্যাক অফ কোঅর্ডিনেশন একটা ইস্যু ছিল। সো বিশেষ করে ইন্টার মিনিস্ট্রিয়াল ল্যাক অফ কোঅর্ডিনেশন ইন টার্মস অফ যে আমাদের পলিসি মেকার যে ছিল তাদের এটা ছিল। সেটাকে অ্যাড্রেস করার জন্য সরকার যেটা করেছে, যেটা এস্টাবলিশ অলরেডি করে, সেটা হচ্ছে মিনিস্ট্রি লেভেলে 5টা ক্লাস্টার তৈরি করা হয়েছে মিনিস্ট্রিগুলো। যেমন সোশ্যাল অ্যালাউন্সের একটা ক্লাস্টার, যে সকল মন্ত্রণালয় বা বিভাগ সরকারের বিভিন্ন ধরনের সামাজিক ভাতা, বিভিন্ন ধরনের ভাতা দিচ্ছে সামাজিক নিরাপত্তা পদ্ধতিতে, তাদেরকে একটা ক্লাস্টারের মধ্যে আনানো। তারপরে সোশ্যাল ইন্স্যুরেন্সের বিষয়ে ফুড সিকিউরিটি এন্ড ডিজাস্টার অ্যাসিস্ট্যান্স বা লাইভলিহুড, এরকম 5টা ভাগে ভাগ করা হয়েছে। যদিও বাংলাদেশে এখনো সোশ্যাল সিকিউরিটি ইন্স্যুরেন্স যে বিষয়টা সেটা এখনো চালু হয়নি, বাট আমাদের ফিনান্স ডিভিশন এটা নিয়ে কাজ করছে। আমরা হয়তো খুব শীঘ্রই আমরা সোশ্যাল ইন্স্যুরেন্স নিয়ে জানতে পারবো। এবং আপনারা জানেন যে আমাদের গত বছরের বাজেটেও এই বিষয়ে বলা হয়েছে যে সোশ্যাল ইন্স্যুরেন্স ইন্ট্রোডিউস করা হবে দেশে। তারপর সেকেন্ড যে বিষয়টা ছিল যে স্ট্রিমলাইনিং এর একটা বিষয় ছিল, যে আমরা যেটা করবো যে আমাদের 126টা প্রোগ্রাম বা তার পূর্বে আরো 2-3 বছর আগে এই স্ট্র্যাটেজিটা যখন ছিল না, তখন আমাদের মানে প্রলিফারেশন অফ প্রোগ্রামস হয়েছিল। শুরু হয়েছিল 118টা প্রোগ্রাম, যেতে যেতে 145টা প্রোগ্রাম পর্যন্ত হয়েছিল 2015-16 সালের দিকে। সেখান থেকে আবার স্ট্র্যাটেজি বলছে যে না, প্রোগ্রামগুলোকে কনসলিডেট করা দরকার, কার্যক্রমগুলোকে বাদ দেওয়া নয়, কিন্তু প্রোগ্রামগুলোকে বিভিন্ন মন্ত্রণালয়ের যে বিভিন্ন প্রোগ্রাম স্পোরেডিক বা প্রজেক্ট ওয়াইজ যে প্রোগ্রামগুলো হচ্ছিল সেগুলোকে কনসলিডেট করে একটা নির্দিষ্ট ফোকাস অনুযায়ী আনা। সেই অনুযায়ী বলা হচ্ছিল যে আমাদের যে এক্সিস্টিং প্রোগ্রামগুলোকে 8টা ব্রড কনসলিডেটেড প্রোগ্রামে আনতে হবে। তার মধ্যে একটা ছিল রিফর্ম ফুড সিকিউরিটি প্রোগ্রাম, শুধু শিশুদের জন্য একটা চাইল্ড সিকিউরিটি প্রোগ্রাম, এল্ডারদের জন্য যারা বয়স্ক আছেন তাদের জন্য বয়স্ক ভাতা নয়, আসলে পেনশন পদ্ধতি চালু করা। এই পেনশন মানে শুধু সরকারি কর্মকর্তা কর্মচারী নয়, সবার জন্যই পেনশন। তারপর সোশ্যাল সিকিউরিটি ফর ওয়ার্ক, হ্যাঁ, মানে সরকারের মাধ্যমে পেনশন সিস্টেম চালু করা, এই থ্রু সোশ্যাল সিকিউরিটি, নট এজ এ মানে কমার্শিয়াল এন্টারপ্রাইজ হিসেবে নয়। দেন আপনার ওয়ার্কিং এজ, শুধু ডিসেবলদের জন্য সোশ্যাল সিকিউরিটি আমরা বলছি, এগুলো কিন্তু আছে পেনশনটা বাদে, কিন্তু এগুলোকে কনসলিডেটেড করার জন্য বলা হয়েছে। ভালনারেবল উইমেনদের জন্য একটা সোশ্যাল সিকিউরিটি কনসলিডেটেড প্রোগ্রাম। দেন সোশ্যাল সিকিউরিটি ফর আরবান পুয়ার, আমাদের দেশের যে সোশ্যাল সিকিউরিটি প্রোগ্রাম গুলো ইতিমধ্যে ছিল সেগুলো বেসিক্যালি আসলে রুরাল ফোকাসড, খুব অল্প কিছু প্রোগ্রাম আসলে আরবানদের জন্য ছিল। তো এই স্ট্র্যাটেজিতে বলা হয়েছে যে আমাদের আসলে আরবানাইজেশন একটা ফ্যাক্ট এবং হবে, এবং মানুষ আরবানাইজেশনের দিকে যাচ্ছে, নগরায়ন হচ্ছে, মানুষ এখানে স্লামগুলোতে আসছে। তো ওই পুয়ারদের জন্য আসলে স্পেশাল আরবান পুয়ারদের জন্য সোশ্যাল সিকিউরিটি প্রোগ্রাম নেওয়ার প্রয়োজন আছে। তারপরে যে বিষয়টা এসে আমাদের স্ট্র্যাটেজিতে, সেটা বলেছে এই এতগুলো যে কাজ করবো, ইট সাউন্ডস ভেরি অ্যাম্বিশিয়াস, কিন্তু এই অ্যাম্বিশনটাকে যদি অ্যাড্রেস করতে হয় তাহলে বলা হয়েছে যে কিছু ইনস্টিটিউশনাল রিফর্মসও লাগবে। এই ইনস্টিটিউশনাল রিফর্মস ছাড়া আসলে এই যে আমরা টার্গেট গুলো করছি যে বা যে চিন্তাগুলো করেছি সেগুলো আসলে মানে ইমপ্লিমেন্ট করা সম্ভব নয়। তার প্রথম যে ইনস্টিটিউশনাল রিফর্মসের কথা বলা হয়েছে সেটা হচ্ছে স্ট্রং G2P সিস্টেমের কথা বলা হয়েছে। অর্থাৎ যত বেশি সম্ভব ইন্টারমিডিয়েট যে প্রসেস গুলো আছে আমাদের, আমরা জানি যে যখন ডেলিভারি সিস্টেমে যায় তখন কিছু লিকেজ হয়, কিছু স্পিল ওভার, এই লিকেজ গুলোকে অ্যাড্রেস করার জন্য যতদূর সম্ভব গভর্নমেন্ট টু পারসন, বিশেষ করে ডিজিটাল সিস্টেমটাকে অ্যাড্রেস করে এই G2P সিস্টেমটাকে করা হয়েছে। আমি একটা উদাহরণ এরকম দিতে পারি। আপনারা সবাই জানেন যে আমাদের দেশে 3-4 বছর আগেও আমাদের যে প্রাইমারি সেকশনের স্টাইপেন্ড ছিল, উপবৃত্তি দিতাম আমরা, সেটা আমরা স্কুলে যে যে একটা পদ্ধতি দিতাম, কিন্তু গত 3-4 বছর আগে আপনারা এটাও জানেন যে সরকার মায়েদেরকে তাদের মোবাইলের মাধ্যমে, মোবাইল ক্যাশের মাধ্যমে এখন ওই ফান্ডটা দেওয়া হচ্ছে।
তো এটা করতে যে এই ঘটনাটা ঘটিয়েছে সেটা হচ্ছে প্রত্যেক মা যাদের সন্তানরা প্রাইমারি স্কুলে পড়াশোনা করে তাদেরকে প্রথমে এনআইডির মাধ্যমে আইডেন্টিফাই করা হয়েছে, সে একটা ডেটাবেস তৈরি করেছে এবং সন্তানগুলোকে মায়ের সাথে ট্যাগ করা হয়েছে। এবং এর ফলে দেখা গেছে যে আমরা একসময় আমাদের বাজেট ছিল প্রায় 1,40,00,000 বাচ্চার জন্য স্টাইপেন্ড, দেখা গেল যে আমরা এবং সেটা শুধু আরবান রুরাল এরিয়া বাচ্চাদের জন্য ছিল, কিন্তু দেখা গেল যে আমরা যখন এই কাজটা করলাম অনেক লিকেজ বন্ধ হয়ে গেল। আমরা সন্তান পেলাম আসলে 1,10,000-এর মতো, 1,10,00,000 মতো। তো তার মানে প্রায় 30 লক্ষ আমরা দেখলাম যে বের করা গেল, যে এই 30 লক্ষ বাচ্চা আমরা এখন আরবান বাচ্চাদের জন্য দিচ্ছি। তো এই ধরনের স্ট্রং জিডিপি সিস্টেমের কথা বলা হয়েছে। তারপর গ্রিভেন্স রিড্রেস মেকানিজমটাকে ইনক্রিজ করার কথা বলা হয়েছে। মানুষ আমাদের দেশের যে ডিমান্ড আসলে সোশ্যাল সিকিউরিটি, যেমন একটা হিসেবে বলছি যে আমাদের সোশ্যাল সিকিউরিটি স্ট্র্যাটেজি অনুযায়ী আমাদের আসলে বয়স্ক ভাতা দেওয়া দরকার হচ্ছে 60 এন্ড অ্যাবাভ যারা বয়স্ক ব্যক্তি আছেন তাদের সবাইকে। কিন্তু আমাদের এক্সিস্টিং সিস্টেমে হচ্ছে যে আমরা 62 বছরের ঊর্ধ্বে নারীদেরকে দিচ্ছি যারা গরিব তাদেরকে দিচ্ছি, এবং 65 বছরের ঊর্ধ্বে যারা পুরুষ আছে তাদেরকে আমরা বয়স্ক ভাতা দিচ্ছি। তো এই এই কিন্তু স্ট্র্যাটেজি বলছে যে না, 60+ সবাইকে দেওয়ার জন্য, গরিব যারা আছে পুরুষ বা নারী। তো এটা যদি করতে হয় তাহলে দেখা যাচ্ছে যে আমাদের আসলে মানে বর্তমান যে বাজেট অ্যালোকেশন সেটা দিয়ে ওইটা আমরা যেতে পারছি না। যদিও আমরা বয়স্ক ভাতা সেই 28 লক্ষ থেকে শুরু করতে করতে এখন প্রায় 45 লক্ষকে দিচ্ছি আমরা। তো এটা বাড়ছে, কিন্তু স্ট্র্যাটেজি অনুযায়ী আমাদের প্রায় 65 লক্ষকে দিতে হবে। তো এই তার মানে হচ্ছে যে গ্রিভেন্স থেকেই যাচ্ছে, মানুষের ডিমান্ড যত বেশি তার আমরা সাপ্লাই তত দিতে পারছি না। তো এইটাকে অ্যাড্রেস করার জন্য আমরা যাতে গ্রিভেন্স রিড্রেস মেকানিজমটাকে স্ট্রং করা হয় সেটার কথা বলা হয়েছে। রেজাল্ট বেসড এমএনইর কথা বলা হয়েছে যে আমাদেরকে প্রতিনিয়ত ইভ্যালুয়েশন করে দেখা দরকার যে আমরা যেই দিচ্ছি সেগুলো ঠিক মতো কাজ করছে কিনা। একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল লেভেলে, একটা হচ্ছে প্রোগ্রাম লেভেলে, একটা হচ্ছে ন্যাশনাল লেভেলে। ন্যাশনাল লেভেলে ইতিমধ্যে আমাদের জেনারেল ইকোনমিক্স ডিভিশন থেকে আমাদের যে ন্যাশনাল সোশ্যাল সিকিউরিটি স্ট্র্যাটেজির একটা মিড টার্ম ইভ্যালুয়েশনের কাজও শুরু হয়েছে। এটা রিপোর্ট, প্রাথমিক একটা রিপোর্ট হয়েছে, রিপোর্টটা এই মুহূর্তে আমার কাছে নেই, হয়তো জানতে পারতাম যে কি অবস্থা। তারপরে সিলেকশন প্রসেস, সবচেয়ে বড় সমস্যাটা যেটা আমাদের আছে সিলেকশনের ক্ষেত্রে অনেক ধরনের সমস্যা হয়, ডুপ্লিকেশন হয়, ওভারল্যাপিং হয়, যে যাদের পাওয়ার কথা তারা পাচ্ছে না, এরকম একটা বিষয় থাকে। ওইটাকে স্ট্রং সিলেকশন প্রসেসকে এনহ্যান্স করার জন্য এনআইডি বেস ডাটাবেস করা হচ্ছে, ডিজিটাল ফর্মে নেওয়া হচ্ছে। এবং আপনারা জানেন যে আমাদের ওয়ার্ল্ড ব্যাংকের ফান্ডে ন্যাশনাল হাউসহোল্ড ডেটাবেস তৈরি করা হচ্ছে বেসড অন পিএমটি, প্রক্সিমিন টেস্ট। সো ওইটার ভিত্তিতে আমরা যদি একটা ডেটাবেস পাই যেখানে আমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল হাউসহোল্ডের একটা ইকোনমিক র্যাঙ্কিং পাবো, তার ভিত্তিতে হয়তো আমরা এই কাজটা করতে পারবো। সো এইভাবে, এবং সিঙ্গেল রেজিস্ট্রি একটা এমআইএস, যেখান থেকে একটা সিঙ্গেল রেজিস্ট্রির মাধ্যমে আসলে সব ধরনের সোশ্যাল প্রোটেকশনের যে ডুপ্লিকেশন গুলো বা লিপিং গুলো ইয়ে করা। সো এই ছিল আমাদের কাজ, এবং কাজ কিছু চলছে আর। তো মানে আমরা এতক্ষণ যেটা শুনলাম যে আমাদের ন্যাশনাল সোশ্যাল সিকিউরিটি স্ট্র্যাটেজির আওতায় পরিকল্পনাটা কি ছিল, রূপরেখাটা কি ছিল, এবং সেই সাথে সাথে আপনি কিছু স্ট্রাগলের কথা বললেন, যেমন আমাদের লিস্টিং বা সিলেকশনের ক্ষেত্রে হয়তো কিছু স্ট্রাগল হয়, কিন্তু আবার প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে হয়তো কিছু জায়গায় এই লিকেজ গুলোকে বন্ধ করা গেছে। এখন তো আমরা আসলে একটা বিশেষ পরিস্থিতিতে আছি, একটা প্যান্ডেমিকের কারণে, কোভিড-19 সংকটের কারণে, যেটার সমাধানই হচ্ছে আসলে ঘরে থাকতে হচ্ছে। যদিও লকডাউন বলা হচ্ছে না, কিন্তু আসলে ঘরে থাকার কারণে অনেক মানুষ যারা ইনফর্মাল সেক্টর থেকে টাকা পয়সা উপার্জন করতো তারা সেই সুবিধাটা পাচ্ছে না, অর্থনৈতিকভাবে এক ধরনের সংকট দেখা দিচ্ছে। আপনি কি মনে করেন কিনা যে এই পরিস্থিতিতে কোনো বিশেষায়িত স্ট্র্যাটেজির দরকার আছে কিনা সামনের বাজেটে বা এই সময়ে, বা কোনো বিশেষ জায়গায় আলাদা মনোযোগ দেওয়ার দরকার আছে কিনা আমাদের এই এনএসএসএস এর আওতায়? একটা জিনিস যেটা বলেছিলাম যে আমাদের একটা ওই যে প্রায় 4 বছর আগে ন্যাশনাল হাউসহোল্ড ডেটাবেস তৈরি করা হচ্ছিল, বলা হচ্ছিল যে পুরো বাংলাদেশের সকল হাউসহোল্ড গুলোকে একটা ডেটাবেসের মধ্যে আনা এবং প্রত্যেকটা হাউসহোল্ডের একটা র্যাঙ্কিং করা, ইকোনমিক র্যাঙ্কিং করা বেসড অন পিএমটি টেস্ট স্কোর। কিন্তু আপনারা এটাও জানেন যে পিএমটি স্কোরিং এর কিছু ল্যাকিংস এবং উইকনেস আছে। বাট ইভেন দেন আমাদের 3 বছর আগে শুরু হলেও আমরা মাত্র ইফ আই এম নট রং অ্যারাউন্ড 45টা ডিস্ট্রিক্টে কেবল সম্পূর্ণ শেষ করতে পেরেছি, পুরো 64টা জেলায় করতে পারিনি এখনো এই পিএমটি স্কোরের মাধ্যমে হাউসহোল্ড ডেটাবেসটা। তো এটা যদি এখন পাওয়া যেত তাহলে একটা সুবিধা হতো, আমরা কিন্তু জানতে পারতাম যে কোন হাউসহোল্ড গুলোর ইকোনমিক র্যাঙ্কিং এর অবস্থা কি। তো ওইটার অনুযায়ী কিন্তু আমি হাউসহোল্ড বুঝতে পারতাম, এবং সেই অনুযায়ী কিন্তু আমি হাউসহোল্ড টু হাউসহোল্ডে যে নিজেই ডিস্ট্রিবিউট করে দিয়ে আসতে পারতাম এই যেই
সোশ্যাল সিকিউরিটি যে বেনিফিট গুলো আছে সেটা কিন্তু আমরা প্রোভাইড করতে পারতাম, কিন্তু এখন ওইটা অ্যাক্টিভ না থাকাতে এখন যেটা হচ্ছে যে এক্সিস্টিং যে ডেটাবেস গুলো, এক্সিস্টিং যে আমাদের বেনিফিশিয়ারি লিস্ট, সেগুলোর উপরে নির্ভর করতে হচ্ছে, যেটা অ্যাগেইন আমরা সবাই জানি এবং সরকারও স্বীকার করে যে কিছু সমস্যা আছে সিলেকশনের ক্ষেত্রে, হয়তো ওভারল্যাপিং হয়েছে অথবা ডুপ্লিকেশন হয়েছে অথবা যিনি পাওয়ার কথা উনি পাননি, এরকম ঘটনা আছে। বাট এটাও অনেক রিডিউস হয়েছে যেহেতু এই আমরা এনআইডির মারফতে ইন্ডিভিজুয়াল মানুষকে আইডেন্টিফাই করে করে করা হচ্ছে। বাট এগেইন আমার মনে হয় যে ওই বিষয়টাকে আসলে গুরুত্ব দেওয়া উচিত খুব দ্রুত, যেখানে আমরা নিজে থেকেই জানবো যে কাকে দেওয়া উচিত কাকে দেওয়া উচিত আমরা পৌঁছে দিতে পারবো। আচ্ছা, আমি একটু একটা জিনিস একটু ইসে করি যে মুকুট ভাইয়ের বোধহয় প্রবলেম একটু তাড়াতাড়ি যেতে হবে। আমি যদি একটু সুভাষিত বা স্যার, যেহেতু হচ্ছে কি ওনার একটু মানে ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন, যে জিনিসটা হচ্ছে কি আমরা ওনার কাছ থেকে একটু ডাইরেক্টলি জানতে পারলে ভালো হতো, ইফ ইউ ক্যান আস্ক দেম এন্ড গেট সাম আনসার। যেমন হচ্ছে কি আমার একটা জিনিস, যেমন আমি যদি শুরু করি জাস্ট এই কোশ্চেন জায়গাটায়, একটা জিনিস আমার একটু জানার আছে যে ন্যাশনাল সোশ্যাল সিকিউরিটি স্ট্র্যাটেজিতে আমার যতটুকু মনে পড়ে যে যদিও লাইফ সাইকেল বেস একটা অ্যাপ্রোচের কথা বলা আছে, কিন্তু ইয়াং জেনারেশনে স্পেসিফিক্যালি কর্মক্ষম পুরুষদের জন্য লাইফ সাইকেল অ্যাপ্রোচ আসলে সরাসরি ওরকম কোনো প্রোগ্রামেটিক ইন্টারভেনশনের কথা বলেনি। সেটা অনেকটাই হচ্ছে গিয়ে এনজিও এবং প্রাইভেট সেক্টরের মাধ্যমে করা হবে, এরকম একটা বক্তব্য প্রবাবলি এন্ট্রি পলিসে আছে। তো বর্তমান সময়কালে এইটা হয়ে যাচ্ছে একটা বড় সমস্যা, যেহেতু ইনারাই হচ্ছে গিয়ে এখন সবচেয়ে বড় সমস্যার মধ্যে আছেন এবং ওই সাহায্যটা প্রবাবলি এন্ট্রি পলিস প্রোভাইড করতে পারছেন। এখন এই জিনিসটা থেকে দূর করার, এই জিনিসটাকে অ্যাড্রেস করার কোন ধরনের ডিরেকশন স্ট্র্যাটেজিক্যালি এনট্রিপোলিস এর অন্য কোনো প্রোগ্রামেটিক ইন্টারভেনশনের মাধ্যমে আছে কিনা বা কিছু করা যেতে পারে কিনা, এই জিনিসটা আমার একটু ক্লিয়ার হওয়ার দরকার আছে। আর যদি স্যার বা সুভাষিস দার যদি আরো কোনো স্পেসিফিক প্রশ্ন থাকে। স্যার যদি একটু শুরু করতেন তিতুমির স্যার, ওনার অবজারভেশন। স্যার স্যারের মাইক্রোফোনটা মনে হয় একটু মিউটেড, আমি আনমিউট করে দিচ্ছি। আনমিউট করতে হবে স্যার। আমি এখন আনমিউটেড মনে হয়। স্যার শুনতে পাচ্ছি স্যার। সুভাষিসের কাছ থেকে শুনে নেই, তারপরে আমার রেসপন্স করি। ওকে, সুভাষিস স্যারকে, সুভাষিস স্যার আনমিউট করে দিছি। হ্যাঁ, আপনি আনমিউটেড। হ্যাঁ, রাইট। তো ফার্স্ট অফ অল মুকুট ভাইকে অনেক ধন্যবাদ। উনি অনেক সুন্দর করে পুরো বিষয়টা ব্যাখ্যা করেছেন যে কিভাবে এটা শুরু হলো এবং এখানে কি কি ইস্যুস গুলো আছে। তো ফার্স্ট অফ অল মুকুট ভাই যেহেতু চলে যাবেন, ওনার কাছে একটু জানতে চাইছি যে আমরা ওই যে ন্যাশনাল হাউস হোল্ড ডেটাবেস, ওই যে ওয়ার্ল্ড ব্যাংকের সাথে কোলাবোরেশনে যেটা ডেভেলপ করার কথা ছিল, ওটা তো ডেভেলপ হয়নি এখনো পর্যন্ত যতটুকু জানি। আগামী 1-1.5 বছর যদি আমাদের সোশ্যাল সেফটি নেটকে এই কোভিড রেসপন্সের জন্য ব্যবহার করতে হয়, তাহলে what should be the most efficient mechanism, given that we don't have that comprehensive database? প্লাস হচ্ছে এই যে সিস্টেমের মধ্যে যে লিকেজ গুলো রয়ে গেছে, এগুলোকে কিভাবে অ্যাড্রেস করা যাবে। যেমন আমি একটা উদাহরণ দেই, এই যে বলা হচ্ছে যে 25 লাখ পরিবারকে 2,500 টাকা করে দেওয়া হবে উইদিন বিফোর ঈদ, এবং এটার জন্য অলরেডি এই আপনার বিকাশ প্লাস নগদ প্লাস আদার্স যেগুলো এমএফএস আছে সেগুলোকে ব্যবহার করে ফান্ডটা ট্রান্সফার করা হবে। যেটা জানার বিষয় সেটা হচ্ছে যে ডেটাবেস তো নাই, তাহলে এদেরকে কিভাবে ফাইন্ড আউট করা হলো, এরা কারা, আর দোজ আরবান হাউসহোল্ড, রুরাল হাউসহোল্ড, ইনফরমাল, ফরমাল, হু আর দিস পিপল, এটা জানাটা একটু জরুরি। যেহেতু আপনি চলে যাবেন, আমি সেই জন্য আপাতত এই স্টেজে আমি আর কথা না বলে আমি এগুলো তিতুমির স্যারের কি কিছু আছে কিনা? না, স্যার যদি একটু আনমিউট করে নেন তাহলে বোধহয়। স্যার কোনো প্রশ্ন নেই। আচ্ছা স্যার। আচ্ছা, যেটা ওই যে বললাম যে ওটা তো নাই, ওটা থাকলে খুবই ভালো হতো আসলে, ওটার ইয়েটা সহই। বাট এখন যেটা হচ্ছে, আমি যেটা দেখেছি, যেমন ধরেন আমি দেখেছি যে ফরিদপুরের একটা
অলরেডি ওনারা একটা আলাদা ওয়েবসাইট করেছেন যে ফরিদপুর COVID-19 এরকম নামে, যেখানে আপনি যদি যান সেখানে দেখতে পাবেন যে ওনারা প্রত্যেক ওই ফরিদপুর জেলার উপজেলা ভিত্তিক ওনারা কার্ড করেছেন এবং যে বেনিফিশিয়ারি ওনারা সিলেক্ট করেছেন বাড়ি বাড়ি যে ঠিক আছে, ইউজিং দি এক্সিস্টিং গভর্নমেন্ট যে স্ট্রাকচার আছে, ইউজিং দি এক্সিস্টিং লোকাল গভর্নমেন্ট স্ট্রাকচার যেটা আছে সেখানকার মাধ্যমে ওনারা নিজেরা একদম ফিজিক্যালি যে ওনারা দেখেছেন যে কারা আসলে এই কোভিডে বেশি আক্রান্ত হয়েছেন, বেশি এফেক্টেড হয়েছেন, সেই অনুযায়ী ওনারা একটা লিস্টিং করেছেন। একইভাবে সাতক্ষীরা তো এরকম আছে। তো প্রত্যেকটা জেলায় আসলে ওভাবেই এটা করেছে। এই কোভিড এর জন্য সরকার একেবারে স্পেসিফিক্যালি এবং স্পেশালি এইভাবে বাড়ি বাড়ি যেখানে সেটা বি ইট ইন রুরাল অর বি ইট অ্যান্ড আরবান, সেটা দুই জায়গাতেই ওনারা এভাবে দেখে ওই অনুযায়ী ওনাদের আমি এক্স্যাক্টলি ক্রাইটেরিয়াটা এই মধ্যে জানি না ডেফিনেটলি, যেহেতু আমি গত 4 মাস ধরে এখানে নেই, বাট যেটা করেছে যে ওই সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা ডিপার্টমেন্টের যে ইনস্ট্রাকশন সেই অনুযায়ী ওনারা সেটা ডিসাইড করেছেন এবং সেই অনুযায়ী ওনারা ফিজিক্যালি গিয়ে সেই বেনিফিশিয়ারি লিস্টটা তৈরি করেছেন। তো এই ক্ষেত্রে গভর্নমেন্ট কিন্তু একদম স্পেশালি এবং স্পেসিফিক একটা অ্যাকশনে যে ওভাবে লিস্টটা করেছেন এবং সেই অনুযায়ী এখন যে কি বলে বেনিফিট গুলো যে কথাগুলো বললেন সেগুলো পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে এবং সেটা বাসায় বাসায় যেই দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এটাই আসলে কন্টিনিউ করতে হবে এবং আমার ধারণা মানে এর চেয়ে ভালো এই মুহূর্তে আসলে আর কিছু করণীয় আছে কিনা আমিও আসলে ঠিক, কারণ ফিজিক্যালি দেখার ছাড়া আসলে কোনো উপায় নেই, এটা ফিজিক্যালি যেতে হবে, দেখতে হবে, বুঝতে হবে। কারণ এক্সিস্টিং ওই যে কাগজে কলমে যেই লিস্ট গুলো থাকে সেটা তো আসলে সবসময় পুরনো। ধরেন আমি যদি 3 বছর আগে একটা লিস্ট করে থাকি বয়স্ক ভাতা বা ধরেন গরিবকে, সেটা তো ওই 3 বছরে তার অবস্থা তো চেঞ্জ হয়েছে। প্লাস আপনি যে কোভিড এর কারণে তো এখন টোটালি ডিফারেন্ট একটা পজিশন অবস্থা, যিনি একসময় হয়তো রেগুলার ইনকাম ছিল, সবই ভালো ছিল, কিন্তু কোভিড এমন একটা সিচুয়েশন তৈরি করেছে যে হঠাৎ করে উনি দারিদ্র সীমার নিচে নেমে গেছেন। তো এটা হয়তো আগের ওই লিস্টের মধ্যে নাই। তো স্বাভাবিকভাবে এখন যেটা করেছে যে ফিজিক্যালি যেই ওই কাজটা করা হয়েছে এবং এর চেয়ে আসলে ভালো কিছু করার নাই হয়েছে। মুকুল ভাই, যেহেতু আপনাকে পেয়েছি, আমার নিজের ব্যক্তিগত আগ্রহ থেকে একটা প্রশ্ন ছিল। আপনি এটার উল্লেখ করেছেন যে প্রাইভেট ভলান্টারি পেনশন যেটা, এটা মনে হয় পিভিপি নামে আমি 7th 5-year প্ল্যানেও দেখেছিলাম, বাজেটের পরিকল্পনার মধ্যে দেখেছিলাম। তো এইটার আসলে প্রোগ্রেসটা আসলে কত দূর, এই প্রাইভেট ভলান্টারি পেনশন প্রোগ্রামটার? আমি যতটুকু জানি ওনারা কিন্তু কাজ শুরু করেছেন। আমাদের এই ভলান্টারি পেনশনের কাজটা করছেন হচ্ছে আমাদের যে ফাইন্যান্স ডিভিশন আছেন ওনারা এই কাজটা করছেন এবং আমি সর্বশেষ যতটুকু জানি ওনারা একটা রিপোর্ট তৈরি করেছেন এবং এটা নিয়ে অ্যানালাইসিস চলছে আসলে যে কিভাবে আসলে কি মেকানিজমে চলবে, সরকার কি ভূমিকা রাখবে, এই বিষয়গুলো কিন্তু ওভাবে হচ্ছে। সো সম্ভবত ইন্ডিয়াতে এরকম একটা প্রসেস আছে যেখানে প্রাইভেট পার্সনরাও এই সরকারের একটা পেনশন পলিসিতে থাকছেন। সো ওরকম একটা মডেল ধরে রেখে কাজ করছে না, কিন্তু এখনো এটা ডিসাইড হয়নি। এগেইন বিস্তারিত বিষয়টা জানতে হলে আমাদেরকে আসলে ফাইন্যান্স ডিভিশনে খোঁজ দিতে হবে। এটার ডকুমেন্ট গুলো আসলে ওয়েবসাইটে অ্যাভেলেবেল না, এটা আসলে দেখতে হবে কি ডিজাইনটা বা মডিউলটা ওনারা করেছেন। বাট এটা অলমোস্ট এক ধরনের একটা চূড়ান্ত একটা মডেল বা অ্যানালিসিস আছে সরকার এবং সম্ভবত ওই যেটা আপনি বলেন যে এই 5-year প্ল্যানেই এটা আসলে ইন্ট্রোডিউস করার কথা ছিল। বাট হাউএভার এখন কোভিড এর প্রেক্ষিতে করবেন কিনা আমি শিওর না। আমরা তাহলে আপাতত মানে এক্সিস্টিং যে এনট্রিপোলিস এর যে প্রোগ্রেস আছে এবং কোভিড-19 এর প্রেক্ষিতে আমরা মুকুল ভাই যে রেসপন্সটা দিলেন যে আমাদের লিস্টিংটা আর একটু শক্তিশালী হওয়া দরকার বা লিস্টিংটা শক্তিশালী করাটা আসলে সবচেয়ে মানে সিলেকশনটা শক্তিশালী করাটা সবচেয়ে বড় ফোকাসের জায়গা হওয়া দরকার। তো এই পর্যন্ত হচ্ছে আমাদের প্রথম টেক অ্যাওয়ে যে আমরা জানলাম যে এনট্রিপোলিস এর রূপরেখাটা কিভাবে তৈরি হয়েছিল এবং এই যে লিস্টিংটা বা সিলেকশনটা, সেই সিলেকশনটায় সবচেয়ে বেশি মনোযোগ দেওয়া দরকার এবং সেক্ষেত্রে হয়তো লোকালাইজড কিছু সলিউশন, যেমন ফরিদপুরে হয়তো নিজেদের উদ্যোগে তারা এক ধরনের টেকনোলজি ব্যবহার করে করার চেষ্টা করছেন, সেটা একটা উদাহরণ হিসেবে এসেছে। আমরা একটু তাহলে স্যার আমরা আমাদের আলোচনার পরের ধাপে যাই। মুকুল ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আপনি চাইলে আমাদের পুরো বাকি আলোচনাটা তো অংশ নিতে পারেন বা আপনি যদি মনে করেন যে কোনো সময় আপনার একটা ইমার্জেন্সি একটু প্রয়োজন আছে বলছিলেন, তো সেক্ষেত্রে আপনি থাকলে আমরা খুব খুশি হব পরের আলোচনাটায়। আমরা এখন যতক্ষণ পর্যন্ত থাকা সম্ভব উই উইল ডেফিনেটলি এক্সপেক্ট দ্যাট। আচ্ছা আমি দেখি 15 মিনিট থাকি আগে, যদি আসলে তারাবির ব্যাপার ছিল মানে মসজিদে নামাজ পড়ার বিষয়
ঠিক আছে, আমি 15 মিনিট আছি আর কি, নিজেই Right. করে নিতে যাচ্ছি। আমরা আমরা তাহলে একটু আমাদের পরের আলোচনাটা কন্টিনিউ করি। আমরা খুব সম্প্রতি আমাদের অধ্যাপক ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির স্যারের কিছু লেখা দেখেছি যে উনি সেখানে সামাজিক নিরাপত্তা কর্মসূচি বা সামাজিক নিরাপত্তা কৌশলের ক্ষেত্রে একটা জীবন চক্র ভিত্তিক একটা ভাবনার প্রপোজিশন দিচ্ছেন, যে এবং একটি পূর্ণাঙ্গ ভাবনা করা যায় কিনা। এবং সেক্ষেত্রে আমি একটু যদি আমার স্ক্রিনটা একটু শেয়ার করি, ওনার একটা লেখাও আমি এখানে শেয়ার করতে চাই, বা স্যার যদি করতে চান কোনো লেখা শেয়ার, তাহলে সেটাও স্যার করতে পারেন। লেখাটা কি আপনারা দেখতে পাচ্ছেন? এখনো না। হ্যাঁ, সর্বজন কথায় খুব সম্প্রতি স্যারের একটি লেখা এসেছে, তো এটাকে আমি হয়তো ভিজুয়াল রেফারেন্স হিসেবে এখানে রাখতে পারি আর কি। স্যার যদি একটু তার ভাবনাটা একটু আমাদের সাথে শেয়ার করেন। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। আমরা এই পর্যন্ত যেটা আলোচনা করলাম হচ্ছে যে সরকারের যে কাজগুলো হচ্ছে সেইগুলোর কি অবস্থা এবং সেই অবস্থাকে আলোচনাটা একদিক থেকে ঠিক আছে, কিন্তু কোভিড-19 আমাদেরকে যে পরিস্থিতির সামনে ফেলে দিয়েছে সেটা আসলে বড় রকমের ধাক্কা দিয়েছে, এবং এই ধাক্কাটা এসে বিভিন্ন কারণে, এবং মানুষ খুব, আমি যেহেতু খুব আশাবাদী মানুষ, সেই জন্য মানুষ দেখছি যে হচ্ছে যে অন্য বিকল্পগুলোও চিন্তা করছে এবং সমস্যার মূলে যাওয়ার চেষ্টা করছে। এই আমরা আলোচনাটা করছি হচ্ছে বাস্তবায়ন সম্পর্কে। আসলে আলোচনাটা বাস্তবায়ন সম্পর্ক করলে সেটা আমার দৃষ্টিতে ঠিক হবে না। এটি হচ্ছে আলোচনার চতুর্থ স্তর। প্রথম স্তর হচ্ছে যে রাষ্ট্র আছে সেই রাষ্ট্র, যেহেতু এটা হচ্ছে যে বিষয়টা হচ্ছে যে পাবলিক পলিসি বা পাবলিক ফিনান্সের বিষয়, সেইটা মানে হচ্ছে যে এটা একটা রাজনৈতিক বিষয়। এটা কোনো মতেই একটা কিভাবে এটা ডেলিভারি হবে ইমপ্লিমেন্টেশনের বিষয়। তার মানে হচ্ছে যে একটা দার্শনিক ভিত্তি থাকতে হবে। ওই রাষ্ট্রের আসলে কি ধরনের দার্শনিক ভিত্তি আছে, এবং সেই ভিত্তির অনুযায়ী তার সংবিধানে সেটা উপস্থাপিত হবে। সংবিধান তারপরে সেটা নীতি কৌশল এবং বাস্তবায়ন রেখা তৈরি করবে। আমরা যদি দেখি তাহলে দেখব হচ্ছে যে আমাদের দার্শনিক ভিত্তির রাষ্ট্রের কতগুলো বিষয় সম্পর্কে বলা হয়, কিন্তু পরিষ্কারভাবে কোথাও উল্লেখিত নাই। একটি আছে হচ্ছে যে আমরা যখন মুক্তিযুদ্ধের সময় যে ঘোষণাপত্র বলা হয়েছিল, সেখানে বলা হয়েছিল যে সাম্য থাকবে, মানবিক মর্যাদা থাকবে এবং সামাজিক ন্যায় বিচার থাকবে। আমরা যদি সেটাকে ধরি তাহলে দেখব সংবিধানে সেটা নেই। কারণ সংবিধানে নেই। যেমন আমরা বলছি এই কোভিড-19 আমরা বলছি হচ্ছে যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার এরকম দুর্বলতা কেন, কিন্তু আমাদের সংবিধান আসলে বাংলাদেশের মানুষকে স্বাস্থ্যকে কোনো মতেই অধিকার হিসাবে দেয় না। মৌলিক নীতিমালায় আছে, কিন্তু এটি কোনো মতেই আমাদের সংবিধানে মৌলিক অধিকার হিসাবে স্বীকৃত না। তার মানে হচ্ছে যে সংবিধানই আসলে জনগণের সাথে একটা বড় রকমের বিচ্ছিন্নতা ঘটিয়েছে, যে আসলে রাষ্ট্র কতটুকু তার জনগণকে দায়িত্ব নিতে পারে। অর্থাৎ আপনি যদি কোর্টে যে মামলা করেন যে রাষ্ট্র কেন আমাকে স্বাস্থ্য দিচ্ছে না, শিক্ষা দিচ্ছে না, বা অন্যান্য আপনার যে সর্বজনীন অধিকার, তাহলে কিন্তু কোর্ট আপনার কেস নেবে না। কারণ কেন নেবে না? কারণ সাংবিধানিক ভাবে আপনাকে রাষ্ট্র নাগরিক হিসাবে তার যে অধিকার, একটা ন্যায়সঙ্গত রাষ্ট্রের জন্য নাগরিকের যে অধিকার, সেটাই সে স্বীকার করছে। তার মানে সবচেয়ে বড় মূল গোড়ার গলদটা হচ্ছে যে সংবিধানই আসলে তাকে স্বীকৃতি দিচ্ছে। এবং সংবিধান যখন স্বীকৃতি না দেয়, এবং তার সাথে যখন হচ্ছে যে আপনার রাষ্ট্রের যে কৌশল তৈরি হয়, যেটা তৎকালীন বা সেই সময়কার রাজনীতিবিদরা যে ধরনের নীতি কৌশল মানেন, এইখানে হচ্ছে যে পুরো নীতি কৌশল শুরু হচ্ছে বাংলাদেশ সহ অন্যান্য জায়গায়। সেটি হচ্ছে যে বাংলাদেশের নীতি কৌশলের যে বড় রকমের ধাক্কাটা শুরু হয়েছিল স্ট্রাকচার অ্যাডজাস্টমেন্ট প্রোগ্রামের মাধ্যমে, এবং সেটার একটা ঐতিহাসিক ভিত্তি আছে। সেটা যারা বলেছেন, যেমন মার্গারেট থ্যাচার, তিনি বলেছেন যে there is no such thing called society, অর্থাৎ মার্কেট ইজ ইকুইভ্যালেন্ট টু সোসাইটি। তাহলে ঠিক একই কায়দায় তার যে কন্টেম্পোরারি পার্ট রেগান, তিনিও তাই বলেছেন। তখন তারা আপনারা কি করেছেন যে স্ট্রাকচার অ্যাডজাস্টমেন্ট প্রোগ্রাম, সেই প্রোগ্রামে যখন শুরু করলো এই সমস্ত দেশে, অর্থাৎ তিনটা তাদের যদি পিলার দেখেন,
উদারীকরণ বা হচ্ছে যে আপনার বেসরকারীকরণ বা হচ্ছে যে আপনার ডিরেগুলেশন, বিনিয়ন্ত্রণকরণ, তখন দেখা গেল যে সারা পৃথিবীতে যখন এটা চালু করা হলো তখন দেখা গেল যে বড় রকমের ধাক্কা খাচ্ছে। তখন ওই স্ট্রাকচার অ্যাডজাস্টমেন্ট প্রোগ্রামের সাথে অ্যাড করা হলো হচ্ছে আপনার সোশ্যাল সেফটি নেটস। অর্থাৎ এই রকম পদ্ধতির ফলে কিছু মানুষ পড়ে যাবে। তার মানে আপনার রাষ্ট্রের চরিত্রটাও এখানে প্রকাশ পায়, যে রাষ্ট্র মনে করছে যে কিছু মানুষ ঝরে পড়বে, তাদেরকে সামাজিক নিরাপত্তা জাল দিয়ে তাদেরকে ধরে রাখতে হবে। এই এই যে কৌশল, তখন সেই কারণেই আপনি খেয়াল করবেন যে পৃথিবীর সব জায়গায় এই যে বেসিক প্রভিশনিং গুলো, অর্থাৎ হচ্ছে যে ইউনিভার্সাল বেসিক নিড, আইদার করা হলো কি যে ব্যক্তি খাতের কাছে ছেড়ে দেওয়া হলো, অথবা ব্যক্তি খাত নির্ভরতা করা হলো, অথবা এই রকম করা হলো। এবং সেই নীতির বহালই বাংলাদেশে আছে। যখনই যে কোনো রাষ্ট্রে যায় ক্ষমতাবান লোকরা আসেন, তখন তারা কতকগুলো কর্মসূচি দেন, কারণ হচ্ছে যে তাদের কাছে, তাদেরকে কিন্তু জনগণের কাছে যেতে হয়। তো সেইটা আস্তে আস্তে ডিম পাড়ার মতো করতে করতে এক সময় 145টা হয়ে গেল। এবং সেগুলোর যদি খেয়াল করেন যে বিধবা ভাতা দেওয়া হয় 600 টাকা, তা এখন হচ্ছে যে আপনি যদি হিসাব করেন যে $1.9 যদি আপনার আন্তর্জাতিক দারিদ্র সীমা হয়, আর যদি একটা, সেটা মানে এখনকার হিসাবে 161 টাকা প্রতিদিনের, বিবিএস এর হিসাব অনুযায়ী যদি 4.6 পরিবারের হিসাব হয়, তাহলে সেটা দাঁড়াবে হচ্ছে যে একটা পরিবারের জন্য 22,287 টাকা। আর আপনি বললেন কি যে 2,000 টাকা দেবেন। তার মানেটা কি হচ্ছে? তার মানে হচ্ছে যে আপনি যে নীতি কৌশল তৈরি করছেন, এটার মধ্যে বড় রকমের বিযুক্তি ঘটছে জনগণের সাথে যারা ক্ষমতায় আছেন, এবং তারা টাকাটা, তার মানে হচ্ছে যে ইউনিভার্সাল বেসিক নিড, অর্থাৎ হচ্ছে সর্বজনীন যে সেবা, সেটা শিক্ষা হতে পারে, স্বাস্থ্য হতে পারে, সেটা আপনার গৃহসংস্থান হতে পারে, সব দিকের সাথে একটা অবহেলা এবং আন্ডার ফান্ডেড থাকলো। এবং যার কারণে আপনারা খেয়াল করেছেন যে বাজেটের যদি স্বাস্থ্য খাতের বরাদ্দ দেখেন, সেটি হচ্ছে জিডিপিরও আপনার 1% কম। এবং বাংলাদেশের একটা স্বাস্থ্য নীতি আছে যেখানে বলা হয়েছে যে জিডিপির 4% বরাদ্দ করতে হবে, ঠিক একই কায়দায়। তার মানে আমি যেটা বলার চেষ্টা করছি যে আমাদেরকে যদি আলোচনাটা হয় হচ্ছে যে এটা পরিস্থিতিটা কতটুকু বাস্তবায়িত হচ্ছে, এটা একটা ভুল আলোচনা আমার দৃষ্টিতে। আসলে প্রথমে আপনার ঠিক করা দরকার যে রাষ্ট্র আসলে কল্যাণমুখী রাষ্ট্র হতে চায় কি, যদি হতে চায় তাহলে সেই রাষ্ট্র নাগরিক রাষ্ট্র হতে চায় কিনা। যদি নাগরিক রাষ্ট্র হয়, তাহলে নাগরিক রাষ্ট্রের মৌলিক, যদি একটা ন্যায্য নাগরিক রাষ্ট্র হয়, তাহলে তাকে এই সমস্ত বিষয়গুলো দিতে হবে। যেমন আমরা এই যে ন্যাশনাল, এই যে ইউনিভার্সাল, ধরেন একটা ইউনিভার্সাল বেসিক পেনশনের কথা শুনছি, এটা কিন্তু আমরা গত এই অর্থমন্ত্রীর বাজেটেও শুনেছি, তার আগের অর্থমন্ত্রীর বাজেটেও অনেকদিন ধরে শুনেছি, এবং এগুলো চলবে। কারণ হচ্ছে যে রাষ্ট্র যখন নাগরিকের কাছে জবাবদিহিতার মধ্যে থাকে না, তখন কিন্তু এইটা হয়। আচ্ছা, আপনি অন্যভাবে যদি চিন্তা করেন যে আমরা বাস্তবায়ন করব, যে দেখেন টাকা কোথায় দেবেন, সেটা কিন্তু পরিষ্কার। যদি এটা কোনো প্রতিষ্ঠান থাকতো, তাহলে বলতো কি যে আমাদের বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী যে 146টা বা 116টা বা যতটাই প্রোগ্রাম আছে, সেটার মধ্যে তাহলে বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী আমার যতদূর মনে পড়ে যে 2,05,00,000 অ্যাকাউন্ট আছে। তাহলে প্রথম দিনই বলা উচিত ছিল যে 2,05,00,000 টাকা। তারপরে আপনার আর একটা আছে যে আমাদের জাতীয় যে ন্যাশনাল আইডি আছে, ওইটা একটা বিরাট ডাটাবেস, তাহলে সেখানেও সেটা থাকা ছিল। তার মানে হচ্ছে যে আমি এইখানে এই পর্যায়ে থেমে যাব। আসলে রাষ্ট্র এখনো নাগরিক রাষ্ট্র হয়নি। নাগরিক রাষ্ট্র না হলে তাহলে তার সামাজিক নিরাপত্তা কর্মসূচির যে আলোচনা, এই আলোচনাগুলো কতকগুলো টেকনিক্যাল আলোচনা। দিস ইজ নট এ ব্যুরোক্রেটিক ডিসকাশন, দিস ইজ নট এ ডিসকাশন অফ ইমপ্লিমেন্টেশন, দিস ইজ নট এ টেকনিক্যাল ডিসকাশন, দিস ইজ এ পলিটিক্যাল ডিসকাশন। এবং পলিটিক্সটা আসলে কতটুকু ইন্টারেস্টেড এই পলিটিক্যাল সেটেলমেন্ট, সেইটা আপনার মূল বিষয়। অসংখ্য ধন্যবাদ স্যারকে, অনেক ধন্যবাদ স্যার। সবসময় মতো অ্যাপ্রোপ্রিয়েটলি আমাদের এই যে স্ট্রাকচার, আমাদের এই সোশ্যাল সেফটি নেট বা সোশ্যাল সিকিউরিটির দার্শনিক ভিত্তি থেকে আলোচনাটি শুরু করেছেন, এবং পরবর্তীতে উনি দেখিয়েছেন যে কিভাবে একটি ফারাক রয়েছে এমপিরিক্যাল এভিডেন্সের সাথে। স্যার
ইয়াসিন, আমি একটু ওই তিতুমির ভাইয়ের পয়েন্টে আমি দুই একটা কথা বলতে চাই। ফার্স্ট অফ অল, রাইট স্যার, আমি স্যার আপনাকেই এখন স্যার ফ্লোরটা দিচ্ছি স্যার। আপনি স্যার স্যারের রেসপন্সে থেকে শুরু করে আপনি পুরোটা সময় পাবেন আর কি, এরপর বাকিটা সময় স্যার। ফার্স্ট অফ অল আমাদের সংবিধানে কিন্তু আপনার টেকনিক্যালি কিন্তু বলা আছে সেফটি নেটের কথা, যে সোশ্যাল সিকিউরিটির কথা, এবং এটা বলা হচ্ছে যে প্রভিশন দ্যাট সিকিউরিটিং দ্য রাইট টু সোশ্যাল সিকিউরিটি ইজ এ ফান্ডামেন্টাল রেসপন্সিবিলিটি অফ দ্য স্টেট। ইয়েস, হ্যাঁ। আমি একটু বলে নেই এটা, এই আলোচনাটা করা ঠিক হবে না, কারণ হচ্ছে যে আমি বলেছি যে ফান্ডামেন্টাল প্রিন্সিপলস এন্ড ফান্ডামেন্টাল রাইটস আর টু ডিফারেন্ট থিং। আপনি যেটা উল্লেখ করছেন, দিস ইজ এ ফান্ডামেন্টাল প্রিন্সিপলস। ফান্ডামেন্টাল প্রিন্সিপলস আর নট অ্যাডজুডিকেবল টু দি স্টেট, সো দিস ইজ অ্যান উইশ লিস্ট। আর ফান্ডামেন্টাল রাইটস ইজ এ রাইট। সো দিস ইজ, আমি তো বলেছি যে ফান্ডামেন্টাল প্রিন্সিপল আর ফান্ডামেন্টাল রাইটস এক না। আচ্ছা, সেকেন্ডলি এই সেফটি নেট, সোশ্যাল সিকিউরিটি ইস্যুগুলোর মধ্যে কিন্তু বলা আছে যে যারা আনএমপ্লয়েড, যারা ইলনেসে ভুগছে, যারা ডিসেবল, যারা ওল্ড এজে আছে, যারা উইডোড, যারা অরফানহুডে আছে, এবং যারা আদার বিভিন্ন ধরনের অ্যাডভার্সিটিস ফেস করছে, তারা কিন্তু এই সোশ্যাল সিকিউরিটি সিস্টেমের আওতায়। সেকেন্ড হচ্ছে যে আরেকটা ইস্যু হচ্ছে যে আমরা কিন্তু সিগনেটারি অফ দ্য ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস এর সিগনেটারি আমাদের স্টেট। সেখানে কিন্তু বলা আছে এভরিওয়ান এজ এ মেম্বার অফ দ্য সোসাইটি হ্যাজ দ্য রাইট টু সোশ্যাল সিকিউরিটি and is entitled to realization through national effort and international cooperation and in accordance with the organization and resources of each state. এক্স্যাক্টলি, ইউনিভার্সাল, আমি একটু বলে নেই, এটা হচ্ছে ইউনিভার্সাল ইউডিএইচআর 32। এটা বলা হচ্ছে যে দিস ইজ নট এ শ্যাল। যদি কোনো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের যদি কভেনেন্টে যদি শ্যাল না থাকে, তাহলে ইট ইজ নট অব্লিগেটরি ফর এ স্টেট। এটা হচ্ছে যে স্টেট উইল ট্রাই এফোর্ট এবং উইদিন গিভেন রিসোর্স, তার মানে দিস ইজ নট এন অব্লিগেশন। এটা ইউডিএইচআর আর্টিকেল 32। আমি ল এর ব্যাপার বুঝবো না, কিন্তু না, এটা খুবই বুঝতে হবে, কারণ হচ্ছে যে বুঝতে হবে যে কোন শব্দের, এখানে তো বলা হচ্ছে হ্যাজ দ্য রাইট টু সোশ্যাল সিকিউরিটি, ইট ইজ হ্যাজ দ্য রাইট। তারপরে হচ্ছে যে পরের ক্লজে বলা হচ্ছে যে গিভেন দি রিসোর্সেস, তার মানে দিস ইজ এ কন্টিনজেন্ট আপন ইফ দি স্টেট হ্যাজ দি রিসোর্সেস। না, এটা তো তা তো বটেই। আমরা একটা করে বক্তব্যগুলো শেষ করি স্যার, তাহলে বোধহয় ভালো হবে। সুভাষিস দা যদি ওই জিনিসটা শেষ করে দেন আমরা স্যারের কাছে। শিওর। না, ইট ইজ ফাইন, মানে ইটস ফাইন অ্যাজ ওয়েল, মানে উনি উত্তর দিচ্ছেন, দ্যাট ইজ অলসো ফাইন। তো আচ্ছা, ফার্স্ট আমার কাছে মনে হয় স্যার, আমি জাস্ট একটু মানে সুভাষিস স্যার একটু সময় নিব 30 সেকেন্ড। সেটা হচ্ছে যে আমরা তিতুমির স্যারের কাছ থেকে শুনলাম যে আমাদের রাষ্ট্রের যে সোশ্যাল সিকিউরিটি যে স্ট্র্যাটেজি আছে, সেটার দার্শনিক ভিত্তি কি হতে পারে, সেটাকে একটা বৈশ্বিক যে একটা রাষ্ট্রের কাছ থেকে খরচ নিয়ে বেসরকারি খাতে বা ব্যক্তি খাতে নেওয়ার যে একটা প্রবণতা, সেটার সাথে উনি রিলেট করেছেন। এবং উনি একটা গুরুত্বপূর্ণ টেক অ্যাওয়ে ওনার যেটা ছিল, সেটা হচ্ছে যে এই মুহূর্তে যে প্রণোদনাগুলো দেওয়া হচ্ছে, সেটা আমাদের দালিলিক যে প্রমাণ, আসলে যে হাউসহোল্ড ইনকাম এন্ড এক্সপেন্ডিচার সার্ভে বা এই ধরনের তথ্যগুলো থেকে আমরা যে পরিমাণ প্রয়োজনীয়তা আমরা দেখতে পাই, যে নেসেসিটিটা দেখতে পাই, যে নিডটা দেখতে পাই, সেটার সাথে এক ধরনের ফারাক আছে, এটা উনি আমাদের সামনে দেখিয়েছেন। তো স্যার আপনার কাছে যাব, সুভাষিস স্যারের কাছে যাব, আপনি এই অর্থনৈতিক আঙ্গিকটা বলবেন। আমি একটা প্রশ্ন এসছে সৌরদীপ পল, উনি প্রশ্ন করেছেন, যে প্রশ্নটা আমি রাখতে চাই, আপনারা যে কেউ রেসপন্স করতে পারেন আপনাদের যে কোনো উত্তরের সময়। আমি জাস্ট রেকগনাইজ করতে চাই যে প্রশ্নটা এসছে, সেটা হচ্ছে যে আমাদের কি একটা ওয়েলফেয়ার নেটওয়ার্ক তৈরি করা যায় কিনা, যে ন্যাশনাল আইডেন্টিফিকেশন সিস্টেম ব্যবহার করে, যেখানে আমাদের ব্যাংকিং খাত এবং মাইক্রো ফাইন্যান্স সিস্টেম এটাকে ইন্টিগ্রেট করা হবে। তো কিছু উদ্যোগ মনে হয় আছে ইতিমধ্যে, বা আপনাদেরও যদি কোনো ভাবনা থাকে বা যতদূর এই পর্যন্ত করা হয়েছে সেটা নিয়ে যদি কিছু থাকে, সেটাকেও হয়তো আপনারা উত্তরের মধ্যে ইন্টিগ্রেট করতে পারেন। আমি সুভাষিস স্যারের কাছে চলে যাচ্ছি, যাই এবার আমরা সুভাষিস স্যারের কাছ থেকে শুনবো পুরো আলোচনার প্রেক্ষিতে ওনার রেসপন্স। আমি জাস্ট একটু তিতুমির স্যারের কনটেক্সটে আমি একটু জাস্ট অ্যাড করেছি কয়েকটা পয়েন্ট, বাট আমি আরেকটা দু একটা পয়েন্ট আমি অ্যাড করতে চাই। সেটা হচ্ছে আমাদের পলিসি মেকারদের বা আমাদের ডেভেলপমেন্ট ডোনার অর্গানাইজেশনস যারা আছে, মাল্টিল্যাটারাল ডোনার অর্গানাইজেশন, প্লাস আমরা যেভাবে দেশটাকে দেখছিলাম গত 10 বছর, 15-20 বছর বা তারও অধিক সময়, আমরা কিন্তু আমাদের ফোকাসটা হয়ে গেছে মোস্টলি গ্রোথ ওরিয়েন্টেড। আমরা এট দ্য এন্ড অফ দ্য ডে উই ট্রাই টু কাউন্ট আমাদের গ্রোথ কি 5% হচ্ছে নাকি 7% হচ্ছে নাকি 8% হচ্ছে।
So we are really putting too much focus on growth, and এই যে টু মাচ গ্রোথ ফোকাসড পলিসি ওরিয়েন্টেশন, সেটা যে কতটা ইন্টারনালি ফিবল সেটা কিন্তু প্রকাশিত হচ্ছে যখন আমরা এই ক্রাইসিসটা ফেস করছি। আপনি আমাদের এই যে এই আরেকটা জিনিস হচ্ছে যে আমরা ইভেন যদি পোভার্টি রেটের কথা বলি, আমাদের দেশে পোভার্টি রেট কিন্তু অনেক কমে এসেছে, কিন্তু ইফ ইউ count the absolute number of individuals who are below the poverty line now, this is still a huge number of people. So আমাদের এই যে পলিসি মেকারদের যে একটা ভুল, যে টু মাচ গ্রোথ ওরিয়েন্টেশন অফ দ্য পলিসি মেকিং, এটা যে কত বড় গ্রেট মিস্টেক। আমাদের এটা যে আমাদের সোসাইটির ইনইকুয়ালিটিকে মারাত্মকভাবে বাড়িয়ে দিয়েছে, সেটা আমি একটা প্রমাণ এখন বের হচ্ছে। কথা হচ্ছে why do we need the social safety net? প্রথমেই বলা হয়েছে যে সোশ্যাল সেফটি নেটের মেইন অবজেক্টিভ বিউটি হচ্ছে দুটো, এটা একই সাথে পভার্টিকে অ্যাড্রেস করতে পারে এবং একই সাথে এটা ইনইকুইটিকে অ্যাড্রেস করতে পারে। তো আমাদের এট দ্য এন্ড অফ দ্য ডে আমরা যদি দেখি যে আমাদের সোসাইটিতে আমরা গ্রোথ ওরিয়েন্টেশনের কারণে আমরা কিন্তু এই যে আমাদের হেলথ, ল্যাক অফ অ্যাক্সেস টু হেলথ, ল্যাক অফ অ্যাক্সেস টু সোশ্যাল সেফটি নেট, এগুলোর কথা কিন্তু আমরা ভুলেই গেছি। যার ফলে আমরা এই ক্রাইসিস যখন আমাদের সামনে এসে দাঁড়ালো, তখন আমাদের দুর্বলতাগুলো আস্তে আস্তে উন্মোচিত হয়ে যাচ্ছে। তো ইস্যু হচ্ছে যে হাউ ক্যান উই হ্যান্ডেল দিস ক্রাইসিস উইথ দ্য হেল্প অফ সোশ্যাল সেফটি নেট, এটাই হচ্ছে আমাদের মূল বিষয়। এখন এটা হ্যান্ডেল করতে গেলে আমাদের ফার্স্ট অফ অল উই নিড টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ডু উই ওয়ান্ট টু অ্যাচিভ বাই সোশ্যাল সেফটি নেট and what should be the pillars of the social safety net or social security system. One of the pillars is inclusivity. আমরা কি ইনক্লুসিভিটি, আমাদের সোশ্যাল সেফটি নেট কি যথেষ্ট ইনক্লুসিভ কিনা? আমাদের সোশ্যাল সেফটি নেটের ইনক্লুসিভিটি অ্যাচিভ করতে হলে কি কি ক্রাইটেরিয়া ফুলফিল করা দরকার? এক নাম্বার ক্রাইটেরিয়া হচ্ছে অ্যাক্সেসিবিলিটি। এটা কি সবার কাছে অ্যাক্সেসিবল কিনা? এটা কি মুষ্টিমেয় লোকের কাছে পৌঁছে কিনা? এটা কি অ্যাভেলেবল কিনা? এটার অ্যাভেলেবিলিটি আরেকটা ইস্যু। আরেকটা হচ্ছে এটা কি অ্যাডিকুয়েট কিনা? এটা কি আমাদের লাইফ সাইকেল রিস্ক গুলোকে অ্যাড্রেস করছে কিনা? এটা কি এফিশিয়েন্ট কিনা? এটা কি কস্ট এফেক্টিভ কিনা? এটা কি কোহেরেন্ট কিনা? সো এইসবই হচ্ছে আমাদের দ্য মেইন পিলার্স অফ সোশ্যাল সেফটি নেট। এখন আমরা ফিরে যাই, হোয়াট ডু উই আন্ডারস্ট্যান্ড বাই সোশ্যাল সেফটি নেট ইন আওয়ার ইন দ্য গভর্নমেন্ট ডোমেইন। আমাদের গভর্নমেন্টের মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের সোশ্যাল সেফটি নেটের কভারেজ গুলো দেখলে দেখা যাবে যে এই সোশ্যাল সেফটি নেটের কভারেজকে তারা ভাগ করেছে সোশ্যাল প্রোটেকশন, ক্যাশ ট্রান্সফার, তারপরে আপনার ফুড সিকিউরিটি প্রোগ্রামস, মাইক্রো ক্রেডিট প্রোগ্রামস, মিসসেলিনিয়াস প্রোগ্রাম, এসবের আন্ডারে। এখন দেখেন এই যে এই সোশ্যাল প্রোটেকশনের আন্ডারে যদি দেখি, তাহলে দেখবো যে পেনশনস ফর রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়িজ, এই খাতটাকেও আমাদের সোশ্যাল সেফটি নেটের মধ্যে দেখানো হয়েছে। দ্যাট ইজ নট কনসিস্টেন্ট উইথ আওয়ার ন্যাশনাল সোশ্যাল স্ট্র্যাটেজি অফ 2015, যেখানে বলা হয়েছে যে এটা অবশ্যই দারিদ্র্যকে হ্রাস করবে এবং এটা সমাজে সমতা সৃষ্টি করবে। এই যে পেনশন ফর রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়িজ, এই খাতটাকে এখানে আনার দ্বারা আমরা বুঝাচ্ছি যে দেয়ার ইজ এ সিরিয়াস ডেফিনেশনাল প্রবলেম উইথ দ্য সোশ্যাল সেফটি নেট অ্যাডপ্টেড বাই দ্য গভর্নমেন্ট এট প্রেজেন্ট। সেকেন্ড হচ্ছে যে হাউ উই আর ডিলিং উইথ দিস ক্রাইসিস। এই ক্রাইসিসের শুরুতে আমরা বললাম কি আমাদের ক্রাইসিসে সবচেয়ে হার্ডেস্ট হিট গ্রুপ হচ্ছে যারা পুয়ার, যারা ইনফর্মাল। নাও উই নিড টু আন্ডারস্ট্যান্ড what institution in our country are more aligned with the poor and the informals. এই ইনস্টিটিউশনটা হচ্ছে মাইক্রোফাইন্যান্স ইনস্টিটিউশন। কিন্তু দেখা যাচ্ছে যে এই কোভিড-19 ক্রাইসিসের শুরুতে আমরা বললাম যে মাইক্রোফাইন্যান্স ইনস্টিটিউশন গুলো কোনো ডিপোজিট কোনো লোন কালেকশন করতে পারবে না। আচ্ছা, খুব ভালো কথা, এটা দরকার ছিল লোন কালেকশনটা স্টপ করে দেওয়া, কিন্তু মাইক্রোফাইন্যান্স অর্গানাইজেশন গুলো দেখা যাচ্ছে যে ওদের অ্যাক্টিভিটিস, এই ফিল্ড লেভেল অ্যাক্টিভিটিস গুলোই বন্ধ হয়ে গেছে। যেমন ওদেরকে লোন রিপেমেন্টের জায়গায় ওদেরকে দিয়ে ইমার্জেন্সি লোনটা ডিস্ট্রিবিউট করা যেত। যে এই যে আমাদের এমন কোন গ্রাম নাই আমাদের দেশে যেখানে এখন মাইক্রোফাইন্যান্স ইনস্টিটিউশনের অ্যাক্সেস নাই। এই মাইক্রোফাইন্যান্স ইনস্টিটিউশনের অ্যাক্সেসটা ব্যবহার করে আমরা কিন্তু এটা করতে পারতাম।
আরেকটা জিনিস লক্ষণীয় হচ্ছে যে আমাদের গভর্নমেন্টের সোশ্যাল সেফটি নেট স্কিমের মধ্যে কিন্তু মাইক্রো ফাইন্যান্স একটা আলাদা রোল প্লে করে, যেখানে বলা হচ্ছে যে মাইক্রো ক্রেডিট প্রোগ্রাম ফর সোশ্যাল এম্পাওয়ারমেন্ট, এখানের আন্ডারে আছে মাইক্রো ক্রেডিট থ্রু পিকেএসএফ, মাইক্রো ক্রেডিট থ্রু সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। আপনি যদি দেখেন যে মাইক্রো ক্রেডিট থ্রু পিকেএসএফ এর ফান্ড কিন্তু 2018-19 অনেকটা বেড়েছে, কিন্তু দেখবেন আগের বাজেটগুলোতে মাইক্রো ক্রেডিট থ্রু পিকেএসএফ এর প্রোগ্রামের মধ্যে ফান্ড ডিস্ট্রিবিউশন অনেক কম ছিল। তার মানে গভর্নমেন্টের পলিসি ফোকাসের মধ্যে মাইক্রো ফাইন্যান্সের উপর গুরুত্বটা কিন্তু বেশ কম ছিল, যেটা রিসেন্টলি বৃদ্ধি পেয়েছে। আমাদের এই মুহূর্তে দরকার যে আমরা যদি সরাসরি ক্যাশ ট্রান্সফার দিতেও না পারি, আমরা নো ইন্টারেস্ট অর ভেরি লো ইন্টারেস্ট লোন আমাদের এই মাইক্রো ক্রেডিট অর্গানাইজেশনের মাধ্যমে আমাদের এই যারা আরবান ইনফর্মাল এবং রুরাল ইনফর্মাল আছে তাদের কাছে পৌঁছে দেওয়া। আরেকটা ইস্যু হচ্ছে ফুড সিকিউরিটি। এই ফুড সিকিউরিটি আমাদের গভর্নমেন্ট অলরেডি টেকেন a lot of initiatives including enhancing agricultural production and procurement through which we can ensure food security. এটা বলে আমি ওভার করছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। শুভাশিস স্যার বেশ কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট নিয়ে এসেছেন। আমাদের গ্রোথ সেন্ট্রিক পাবলিক পলিসি থাকার কারণে সেটা যেভাবে একটা সমাজের বড় অংশ মানুষকে যেভাবে বিচ্যুত করেছে সেটা উনি তুলে ধরেছেন। তিতুমির স্যারের লাইন অফ ডিসকাশনের সাথে অনেকটাই সামঞ্জস্যপূর্ণ। তারপর তিনি বলেছেন যে সেটার পরিকল্পনায় কিছু হয়তো ঘাটতি রয়েছে, যেমন সরকারি কর্মকর্তাদের অবসর পরবর্তী যে পেনশন সেটাকেও আমাদের এই সোশ্যাল সেফটি বা সোশ্যাল সিকিউরিটির মধ্যে রাখা হয়েছে, অর্থাৎ এখানে একটা সংজ্ঞাগত একটা দূরত্ব আছে। এবং মাইক্রো ফাইন্যান্স নেটওয়ার্কটাকে কিভাবে ব্যবহার করা যায়। স্যারের কাছে আমার ইন্ডিয়া একটা প্রশ্ন আছে যে স্যার ইনস্টিটিউশন গুলো আবার আমরা দেখছি যে কিছু কিছু করে কাজ করা শুরু করছে এবং অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা আলোচনা করছেন যে, জি মুকুট ভাই। আমি একটু বলতে চেয়েছিলাম, সরি মানে আমি কেবলমাত্র একটু ছোট্ট একটা 30 সেকেন্ডের প্রশ্ন করে শেষ করে যে একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা আলোচনা দেখছিলাম যে এই যে মাইক্রো ফাইন্যান্সের যে কিস্তির যে একটা ব্যাপার আর কি, এবং কিস্তির জন্য যে একটা চাপ প্রয়োগ করা, কারণ মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউট গুলোর একটা আয়ের একটা অংশ হচ্ছে যে এই যে ঋণের উপর যে সুদটা তারা পায় আর কি, সেটা এই মুহূর্তে কেমন হওয়া উচিত বা এই কোভিড-19 সংকটের সময়ে এটা কেমন হওয়া উচিত আর কি। এইটুকু বলে আমি ছেড়ে দিচ্ছি। মুকুট ভাই মনে হয় একটা রেসপন্স দিতে চাচ্ছিলেন। জি, আমি একটু জাস্ট মানে আমি তাইমুর স্যার যেগুলো বলছিলেন ফিলোসফিক্যাল লেভেলে, সেগুলো তো আসলে ওটা নিয়ে আমি কথা বলতে চাই না, সিন্স আই এম নট ইনভলভড অ্যাজ এ পলিটিশিয়ান বা পলিটিক্যাল ডিসিশন নেওয়ার বিষয় আমি নাই। বাট একটা জিনিস কিন্তু খেয়াল রাখতে হবে যে আমাদের যে ন্যাশনাল সোশ্যাল সিকিউরিটি স্ট্র্যাটেজিটা ছিল সেটা কিন্তু একটা পলিটিক্যাল ডিসিশনই ছিল। হ্যাঁ, আমরা সোশ্যাল সিকিউরিটি বা সোশ্যাল সেফটি নিয়ে যাই বলি আমরা, সোশ্যাল প্রোটেকশন, এখানে কিন্তু দুইটা অ্যাপ্রোচ হতে পারে। একটা হচ্ছে যে ইউনিভার্সাল অ্যাপ্রোচ, আর একটা হচ্ছে আপনার যে টার্গেট বেসড অ্যাপ্রোচ। এখন ইউনিভার্সাল অ্যাপ্রোচে যাওয়ার মতো মানে ইকোনমিক বা ফিনান্সিয়াল স্ট্রেংথ বাংলাদেশের আছে কিনা, ঠিক আছে? বাংলাদেশের জনসংখ্যা কিন্তু প্রায় 16-17 কোটি, ঠিক আছে? এখন আপনার অস্ট্রেলিয়ার মতো একটা বিশাল দেশ, তাদের ইকোনমিক এম্পাওয়ারমেন্ট মানে স্ট্রেংথ এত বেশি, সেখানে মাত্র 2 কোটি মানুষ, তাকে ওরা যদি যে পরিমাণ সোশ্যাল প্রোটেকশন দিতে পারে, আমি একটা এত মানে অনেক লোয়ার একটা জিডিপি বা লোয়ার গ্রোথের বা লোয়ার ইকোনমিক স্ট্রেংথের একটা দেশ হয়ে সব 16-17 কোটি মানুষকে সেই পরিমাণ বা সেই রকম সেই ধরনের কোয়ান্টিটির সোশ্যাল প্রোটেকশন দিতে পারবো কিনা, সেটা কিন্তু একটা বিষয়। মানে বললেই তো মানে ফিজিবল কিনা এটা একটা বিষয়, যার কারণে যেটা দেখা গেছে যে গভর্নমেন্ট কিন্তু আমাদের দেশে ইউনিভার্সাল অ্যাপ্রোচে না যে আপনার ওই টার্গেট বেস যেটা বা টার্গেট ইউনিভার্সালিজম সেখানে গেছে। তো যেমন ধরুন আমি ছোট্ট একটা উদাহরণ দিতে পারি যে অনেক ইউনিভার্সাল হলে অনেকগুলো ইস্যু তৈরি হয়। যেমন থাইল্যান্ডে আছে যে ওদের যে বয়স্ক ভাতাটা সেটা ইউনিভার্সাল, অর্থাৎ সবাই পাবেন, 60 ঊর্ধ্ব সবাই পাবেন, ধনী হোক গরিব হোক সবাই পাবেন। তো আমরা দেখেছি এরকম আমাদের অভিজ্ঞতা আছে যেখানে একজন খুব ধনী একজন ভদ্র মহিলা বয়স্ক ভাতা পাচ্ছেন এবং সেই বয়স্ক ভাতা দিয়ে উনি যেটা করছেন ওনার কোনো কাজে লাগে না, উনি আসলে ওটা নিয়ে ওই পার্টি করেন, পিকনিক করেন, এরকম করেন, ঠিক আছে? সো এখন আমার বাংলাদেশ কি সেটা অ্যাফোর্ড করতে পারবে কিনা? তো আমি না করছি না, আমি বলছি না যে ওগুলা করা উচিত কি উচিত না সেটা নিয়ে বলছি না, বাট আমরা বলছি যে একটা দেশের যখন পলিসি ডিসিশন হয় পলিটিক্যাল লেভেল থেকে, সেটা আসলে এই এতগুলো বিষয় কিন্তু বিবেচনা নিয়ে করতে হয়, ঠিক আছে? আমাদের যে পলিসিতে কিন্তু বলা হয়েছে স্ট্র্যাটেজি, আগে তো স্ট্র্যাটেজি ছিল না, এখন স্ট্র্যাটেজি হয়েছে। সেই স্ট্র্যাটেজিতে বলা হয়েছে যে আমরা 3% যেন অ্যাটলিস্ট জিডিপির 3% যেন এই সোশ্যাল প্রোটেকশনে দেই। আমাদের কিন্তু গত 3-4 বছরের এই স্ট্র্যাটেজি হওয়ার পর যদি দেখেন 2.5% এভারেজে 2.5% করে কিন্তু জিডিপির 2.5% করে কিন্তু এই সোশ্যাল প্রোটেকশনে বরাদ্দ রাখা হচ্ছে,
সো এটা কিন্তু একেবারেই মানে কম, আবার বলছি যথেষ্ট নয়, আরো বেশি করা উচিত এবং সরকারও জানে আরো বেশি করা উচিত। আমি শুধু একটা উদাহরণ দিয়ে শেষ করছি, যেমন ধরেন আমাদের 2000 যেটা বলেছিলাম যে 15-16 সালে আমাদের বয়স্ক ভাতার মানে বেনিফিশিয়ারি সংখ্যা ছিল মাত্র 28 লক্ষ, সেটা কিন্তু এখন 40 লক্ষতে পৌঁছিয়েছে। সো গভর্নমেন্ট কিন্তু যাচ্ছে, এবং আবার বলছি এনাফ নয়, কিন্তু সেই এফোর্টটা কিন্তু গভর্নমেন্টের মধ্যে আছে। এখন কোভিড আবার ডিফারেন্ট একটা পার্সপেক্টিভ তৈরি করেছে। ডেফিনেটলি আমরা হয়তো যেভাবে চেয়েছিলাম যে যেভাবে আমাদের ইনকাম ইনইকুয়ালিটিটা রিডিউস হবে, হয়তো সেভাবে হয়নি, বা যেভাবে ইফিসিয়েন্সি বা ইফেক্টিভনেসটা হবে সেটা হয়তো হয়নি। তো ওগুলোর জন্যই তো কাজ, এবং এটাই তো আসলে বিষয় আর কি। ধন্যবাদ। রাইট, ধন্যবাদ ভাই। আমি এবার একটু শান স্যারের কাছে যাই। ওকে, সরি, যেটা হচ্ছে আমি একটু তিতুমির স্যারের যে ফিলোসফিক্যাল জায়গাটা ছিল সেই জায়গাটা থেকে একটু কথা বলা শুরু করি। কারণ আমার যেটা মনে হয় দ্যাটস এন ইম্পর্টেন্ট পয়েন্ট, দ্যাটস এ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। এবং বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে আমরা যখন সোশ্যাল সেফটি নেট বা ন্যাশনাল সোশ্যাল সিকিউরিটি স্ট্র্যাটেজিটাকে অ্যানালাইজ করবো, এই ফিলোসফিক্যাল জায়গাটাকে মানে আন্ডারস্ট্যান্ড করা দরকার। এই ব্যাপারে আমার কোনো দ্বিমত নেই, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমার স্যারের সাথে একটু দ্বিমতের জায়গা আছে, বাট দ্বিমত না, ঠিক ক্লারিফিকেশনের জায়গা আছে। প্রথমত এইটা ঠিক পার্সপেক্টিভে যদি হচ্ছে গিয়ে আমরা ন্যাশনাল সোশ্যাল সিকিউরিটি স্ট্র্যাটেজি বা সোশ্যাল প্রোটেকশন যে প্রোগ্রামগুলো আছে সেগুলোর দিকে তাকাই, তাহলে এগুলো কিন্তু আসলেই হচ্ছে গিয়ে কোনো ফিলোসফিক্যাল আন্ডারস্ট্যান্ডিং এর উপরে নির্ভর করে তৈরি করা হয়নি। আমাদের 72-এর কনস্টিটিউশনই বলি বা হচ্ছে গিয়ে তৎকালীন সরকার এবং তার পরবর্তীতে সরকারগুলোর যে অবস্থান সেটার বেসিসেই দেখি এটা কোনো ওয়েলফেয়ার ক্রাইটেরিয়া থেকে, ওয়েলফেয়ার ফান্ডামেন্টাল আন্ডারস্ট্যান্ডিং থেকে সোশ্যাল সেফটি তৈরি করা হয়নি। আমরা যদি দেখি ইট ওয়াজ ক্রিয়েটেড অ্যাজ আ রেসপন্স টু আ ক্রাইসিস। আমরা 74-এর দুর্ভিক্ষ বা তার আগেকার সময়ের জায়গা থেকে আমরা যখন ভালনারেবল গ্রুপ ফিডিং বা ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট যে প্রোগ্রামগুলো এখন আমরা দেখছি, এগুলো হচ্ছে কি ইজ আ রেসপন্স টু আ ক্রাইসিস। এই জায়গাগুলো থেকে হচ্ছে কি এই প্রোগ্রামগুলোর শুরু হয়েছে। সো সেই ফিলোসফিক্যাল যে পয়েন্টটা, সেই ফিলোসফিক্যাল পয়েন্টটা এখানে ছিল না। দ্বিতীয়ত যে জিনিসটা একই সাথে আমাদের মনে রাখা দরকার, যে সরকারের একটা ফিলোসফিক্যাল বেসিস থাকুক বা না থাকুক, ফিলোসফিক্যাল একটা আন্ডারস্ট্যান্ডিং থাকুক বা না থাকুক, সেই জিনিসটা যখন হচ্ছে গিয়ে পলিসি ডোমেইনে চলে আসে, এটা কিন্তু সবসময় সাইন্টিফিক্যালি আসে না বা এভিডেন্স বেসড কোনো কিছু আসে তা না, তার একটা ইনহেরেন্ট পলিটিক্যাল অ্যাঙ্গেল থাকে। ইনহেরেন্ট পলিটিক্যাল অ্যাঙ্গেল বলতে আমি যেটা বোঝাচ্ছি, যে সরকার যখন চিন্তা করে যে আমি কোনো একটা প্রোগ্রামকে ইউনিভার্সাল লেভেলে নিয়ে যাব বা টার্গেট বেস নিয়ে যাব, এটা মুকুট ভাই এক সেন্সে রাইট যে সেটা একটা প্র্যাগমেটিক পার্সপেক্টিভ আছে, আবার এট দ্য সেম টাইম আমার মনে হয় যে এটা একটা পলিটিক্যাল পার্সপেক্টিভও আছে, যে এই পার্টিকুলার প্রোগ্রামটার মাধ্যমে আমি একটা পেট্রন ক্লায়েন্ট রিলেশনশিপ যেটা আছে সেই রিলেশনশিপটাকে মেনটেন করতে পারবো কি পারবো না, বা সেই ক্লায়েন্টেলিস্ট নেটওয়ার্কটা কতখানি শক্তিশালী হিসেবে কাজ করবে বা করবে না, সেই বিবেচনা কিন্তু চলে আসে। একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে বাংলাদেশের দিকে যদি আমরা তাকাই, এই যে 100 আস্তে আস্তে সোশ্যাল সেফটি গুলো বেড়ে 145টাতে এসে দাঁড়িয়েছে, এর একটা বড় কারণ হচ্ছে আমাদের যতবারই সরকার পরিবর্তন হয়েছে, আমাদের সরকারগুলো অন্য অনেক ব্যাপারে দ্বিমত থাকলেও এই সোশ্যাল সেফটি গুলো হচ্ছে একটা, এইটার ব্যাপারে তাদের কোনো দ্বিমত নেই। তারা সবসময় হচ্ছে গিয়ে এগুলোকে হচ্ছে গিয়ে গ্রহণ করেছে, তারা সবসময় হচ্ছে গিয়ে এগুলোকে কাভারেজ বাড়িয়েছে। খুব ছোট একটা উদাহরণ, আমরা এলডারলি অ্যালাউন্স নিয়ে কথা বলছি, 98 সালে এটা হয়েছে, আওয়ামী লীগ সরকার এটা হচ্ছে গিয়ে প্রচলন করেছে, বিএনপি এসে কিন্তু এটাকে বন্ধ করেনি, বরং এটা কাভারেজ বেড়েছে, এটাতে যে পরিমাণ সাহায্য সেই সাহায্যের পরিমাণটা বেড়েছে। আবার আওয়ামী লীগ সরকার যখন পরবর্তীতে ক্ষমতা সেটাকে কন্টিনিউ করেছে, এগেইন কাভারেজ, যে কথাটা মুকুব ভাই বললেন যে কাভারেজটা এখন 45 লাখে চলে আসছে। এখন এইটার পেছনে ওয়েলফেয়ার ফিলোসফি যতটা না বেশি কাজ করেছে, তার চাইতেও হচ্ছে গিয়ে যে পলিটিক্যাল সেটেলমেন্টের যে আর্গুমেন্টটা তিতুমির স্যার দিচ্ছিলেন সেটা অনেক বেশি কাজ করে হচ্ছে গিয়ে এই কারণে আমি আমার রুরাল এরিয়াতে আমার যে পার্টি সাপোর্টার যারা আছে, আমার যে পার্টি লিডার যারা আছে, তাদেরকে হচ্ছে গিয়ে আমি এক্সেস রিসোর্সের কতটুকু হচ্ছে গিয়ে আমি এক্সেস দিতে পারছি, সে একটা বিবেচনা রাজনীতিবিদদের মাথায় থাকে। যেমন আরেকটা সোজা উদাহরণ দিয়ে যদি আমি দেখি, যে সোশ্যাল প্রোটেকশনের এই যে তিতুমির স্যার যে বিতর্কগুলোর কথা বলেছেন, এই বিতর্কগুলো কিন্তু বহু পুরনো, আমরা এই জিনিসপত্রগুলো নিয়ে অনেক ডিসকাশন আছে, এবং সোশ্যাল প্রোটেকশনকে আমরা রাফলি 4টা ভাগে ভাগ করি, যে আমরা 3PT যেটাকে বলি, যে কিছু কিছু সোশ্যাল প্রোটেকশন হচ্ছে প্রোটেক্টিভ,
যেটা হচ্ছে গিয়ে মানুষজনকে সিম্পল শক থেকে প্রোটেক্ট করার জন্য ব্যবহার করা হয়। কিছু সোশ্যাল প্রোটেকশনকে আমরা বলি প্রিভেন্টিভ, যেটা আসলে মানুষজনকে হচ্ছে গিয়ে ভালনারেবল যারা, তারা যাতে হচ্ছে ওই জায়গায় পড়ে না যায় সে কাজে ব্যবহার করা হয়। কিছু হচ্ছে প্রমোটিভ, মানে বেসিক্যালি হচ্ছে গিয়ে তাদের ইকোনমিক ডেভেলপমেন্টটাকে প্রমোট করার জন্য ব্যবহার করা হয়, এবং কিছু হচ্ছে ট্রান্সফরমেটিভ। সো এই 4 ধরনের সোশ্যাল প্রোটেকশনের প্রোগ্রামের কথা আমরা বলে থাকি। ইন্টারেস্টিং যেটা হচ্ছে যে বাংলাদেশের যে 145টা এবং এখন যেটা কমে 116 বা 128টা দেশে দাঁড়িয়েছে, এই প্রোগ্রামগুলোকে যদি আমরা বিবেচনা করি, আমরা দেখব যে এই প্রোগ্রামগুলোর মধ্যে বেশিরভাগই আইদার প্রোটেক্টিভ বা প্রিভেন্টিভ এই জায়গাগুলোতে পড়ছে। এগুলোর মধ্যে কিন্তু হচ্ছে কি প্রমোটিভ বা ট্রান্সফরমেটিভ যে এলিমেন্টটা, সেই এলিমেন্টটা খুবই কম। এবং এটার পেছনে কিন্তু হচ্ছে কি যে ফিলোসফিক্যাল যে প্রশ্নটা, পেট্রোকারেন্ট রিলেশনশিপ এন্ড মেইনটেনেন্সের যে প্রশ্নটা, সেই প্রশ্নটা কিন্তু জড়িত। সো সেটাকে আমরা হচ্ছে গিয়ে কমপ্লিটলি ইগনোর করতে পারি না। বাট একই সাথে এই কথাটাও সত্য যে আমরা যখন এই প্রোগ্রামগুলোকে ইমপ্লিমেন্ট করতে যাই, তখন কিন্তু এই ফিলোসফি আর পলিটিক্স এর প্রশ্নগুলো এই জায়গাটাতেও চলে আসে। কারণ যেটা আমি বললাম যে পলিটিক্যাল পার্টিগুলোর ভিশন যেটা ছিল, যে কারণে আমি এই প্রোগ্রামটাকে হচ্ছে গিয়ে ইন্ট্রোডিউস করেছি, যে কারণে হচ্ছে কি এই প্রোগ্রামটাকে আমি কন্টিনিউ করতে চাচ্ছি, সেটাকে যখন আমি ইমপ্লিমেন্ট করতে যাই তখন কিন্তু ওই বিষয়টা চলে আসে যে এখানে গুরুত্বপূর্ণ ভূমিকাটা পালন করবে কে। যে কথাটা আমরা বলছিলাম যে আমরা যখন সোশ্যাল সেফটি নেটের সিলেকশন কে করবে, ডিস্ট্রিবিউশন কে করবে, এই প্রশ্নগুলোতে চলে আসি, তখন কিন্তু আমরা দেখি যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা হচ্ছে কি অনেক সময় ইউনিয়ন পরিষদের মেম্বার, তারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং এইটার পেছনে এগেইন সেই ফিলোসফিক্যাল আর্গুমেন্টটা কাজ করে যে এই সোশ্যাল প্রোটেকশন প্রোগ্রামগুলো এই মানে এই দায়িত্ব বা এই মানে ভূমিকাটা আছে সোশ্যাল প্রোটেকশন প্রোগ্রাম। এখন বাংলাদেশের পার্সপেক্টিভে এখানে একটা সমস্যা দেখা যাচ্ছে, যে সমস্যাটা হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত আমরা লোকাল লেভেলে একটা ডেমোক্রেটিক ইলেকশন আমরা অ্যালাউ করেছি অ্যাটলিস্ট, ততক্ষণ পর্যন্ত এই মেম্বার বা চেয়ারের একটা ইলেকশনের ভয় ছিল, মানুষের সামনে দাঁড়ানোর একটা ভয় ছিল। এবং there are studies which shows that এই politics that works at least কিছুটা হলেও সিলেকশন বা ডিস্ট্রিবিউশনকে খানিকটা হলেও একটু ট্রান্সপারেন্টের দিকে নিয়ে চলে গেছে। সমস্যাটা দাঁড়াচ্ছে 2014 পরে, যখন লোকাল লেভেলের ইলেকশন গুলোকে হচ্ছে গিয়ে আমরা মোটামুটি নষ্ট করার কাছাকাছিতে চলে এসেছি, যখন আমরা দলীয় নির্বাচনে যে আমরা ওইভাবে হচ্ছে গিয়ে স্বচ্ছতাটা ডিপেন্ড করতে পারিনি, তখন কিন্তু এই ফিলোসফিক্যাল এবং পলিটিক্যাল ইমপ্লিমেন্টেশনের গেমটা কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেল। তখন কিন্তু এই যে চেয়ারম্যান বা মেম্বার, তাদের জনগণের কাছে দায়বদ্ধতা যতটা দরকার সেটা কমে গেল, যার ফলশ্রুতিতে এখন আমরা যখন কোভিড এর ক্ষেত্রে এই লোকগুলোর কাছে যখন আমরা সাহায্য পৌঁছে দেওয়ার জন্য এই চেয়ারম্যান এবং এই মেম্বারদের উপর নির্ভর করছি, তখন কিন্তু তারা সেই ইলেকট্রাল অ্যাকাউন্টেবিলিটি বলি বা হরাইজন্টাল অ্যাকাউন্টেবিলিটি বলি, যে ধরনের অ্যাকাউন্টেবিলিটির কথা বলি, কোনোটাই কিন্তু হচ্ছে কি তাদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে না। এবং এর পেছনে কিন্তু এই পলিটিক্যাল ক্যালকুলেশনটা চেঞ্জ হওয়া এবং সেই ফিলোসফিক্যাল আন্ডারপিনিং যেটা এই চেঞ্জটাকে হচ্ছে গিয়ে এফেক্ট করেছে, সেটার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থেকেই যাচ্ছে। তো সেটাকে অগ্রাহ্য করার উপায় নেই, সেই দিক থেকে আমি একমত। বাট একই সাথে যে কথাটা আমি বলছি যে এটা কিন্তু শুধুমাত্র প্রোগ্রামটাকে আমি কি উদ্দেশ্যে নিচ্ছি, পলিটিক্সটা কিন্তু শুধু ওইখানেই রোল প্লে করে না, একই সাথে পলিটিক্সটা আমি এটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করছি সেটার উপরেও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সো আমি স্যারের কাছে যাচ্ছি, দেন প্রবলি আই উইল কাম ব্যাক অন্য ইস্যু। না না, আমার কাছে মনে হয়েছে, আমি যদি বলতে, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি স্যার। আমার কাছে মনে হয়েছে যে শাহান আমার কাজটা খুব সহজ করে দিয়েছে। কারণ হচ্ছে যে দুটো অংশ আছে। প্রথম তো ছোট্ট বিষয়, সেটি হচ্ছে যে এইটা সবগুলোই হচ্ছে যে রিঅ্যাক্টিভ, প্রোঅ্যাক্টিভ না, প্রত্যেকটাই অ্যাডিশন করছে, আস্তে আস্তে বেড়েছে। কিন্তু শাহান যেটা বলেছে, যেটা পরিষ্কার করে দিয়েছে, যে পয়েন্ট আমি বলার চেষ্টা করছিলাম, সেটি হচ্ছে যে কেন আমরা ইউনিভার্সাল বেসিক নিডসে যাব, কেন আমরা টার্গেটে যাব না। কারণ ইমপ্লিমেন্টেশন এক্সপেরিয়েন্স বলে যে আমরা জানি যে রাজনীতিবিদদের একটা চেষ্টা থাকে, চেষ্টাটা হচ্ছে কি, সে কিভাবে রিসোর্স ডিপেন্ডেন্ট সিন্ডিকেট তৈরি করবে। অর্থাৎ হচ্ছে যে সেটা উলম্বভাবেও থাকতে হবে, আনুভবিকভাবেও থাকতে হবে। তো সেইটা সহজ হয় যদি আমরা টার্গেট বেসড অ্যাপ্রোচে যাই। অর্থাৎ হচ্ছে যে যখনই আমি আমার দ্বারা সিলেকশন করব, তখন তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে পারেন, তিনি উপজেলার চেয়ারম্যান হতে পারেন, তিনি সবসময় পারবেন যে তার গোষ্ঠীকে কিভাবে দেয়া যায়।
আর আরেকটা বিষয়ও এর সাথে যুক্ত সঙ্গত, সেটি হচ্ছে যে কেন আসলে এই সমস্ত সরকাররা বাড়িয়েছেন, কমান নাই কেন? কারণ কমান নাই এই জন্যে যে তারা উপরে এই পরিমাণে লুট করেছেন যে নিচে যদি একটা বিদ্রোহ তৈরি হয় তাহলে তাদের পক্ষে আসলে সেটা কন্টেইন করা খুব কঠিন হবে। কারণ ইতিহাসের কতকগুলো শিক্ষা এখানে আছে, বিশেষ করে 1974 থেকে অন্যান্য শিক্ষাগুলো আছে, যার ফলে তারা একটা স্ট্র্যাটেজি করেছেন যে কিভাবে, এবং এটা স্ট্র্যাটেজি বলা যায় মানে ট্যাকটিক্স, যে উপরের দিকের যে সুবিধাগুলো নেওয়া হবে সেটার পরিমাণ এত বেশি হবে যদি ওই টাকা দিয়ে আপনি যদি মেলেন যে ব্যাংকগুলোতে আমরা যত টাকা ব্যাংক থেকে হাওয়া হয়েছে, আর যদি এই কি ন্যাশনাল সেফটি নেট প্রোগ্রাম থেকে ইউনিভার্সাল পেনশন, সরি, সরকারি কর্মচারীদের পেনশন বাদ করেন, তাহলে কিন্তু এটা জিডিপির 1% কাছাকাছি। সেইটা যদি, যেটা সুভাষিস চমৎকার করে দেখিয়ে, তাহলে সেইটা যদি চিন্তা করেন আর ব্যাংক ব্যবস্থার থেকে যত টাকা গেছে এটা যদি মেলাম, তাহলে দেখবেন হচ্ছে যে ওই যে পলিটিক্যাল সেটেলমেন্টের কথা বলছিলাম, অর্থাৎ হচ্ছে যে উপরের দিকে যে পরিমাণ লুটটা হচ্ছে সেইটাকে একটা সুইটনার হিসাবে এই প্রোগ্রামগুলো বাড়িয়েছে, এবং সেইটা চলতে থাকবে। এই সিলেক্টিভিটি বায়াস বলেন যে নামেই তাকে ডাকেন না কেন, এটা কারণ হচ্ছে টার্গেটিং। যখন সেই জন্যই আমরা এই যে ছোট্ট একটা কাজ করেছি, সেই কাজটা হচ্ছে যে ইউনিভার্সাল বেসিক নিড থেকে যদি আমরা সোশ্যাল সিকিউরিটি দেই তাহলে কত টাকা লাগবে, যে যে বিষয়টা হচ্ছে যে ইয়াসিন সাবি দেখানোর চেষ্টা করি। কারণ আমরা যদি টার্গেটের মধ্যে থাকি, এই এখন যে সোশ্যাল সেফটি নেটের বিষয়ে যে সমস্ত সমস্যার কথা বলছি সেইগুলো প্রকট থাকবে, কারণ হচ্ছে যে আপনার ওই রিসোর্স ডিপেন্ডেন্ট সিন্ডিকেটের মধ্যে প্যাট্রোনেজ ডিস্ট্রিবিউশনের বিষয়টা মেইন থাকবে। আর একটা বিষয় আসি এই ইসে, সেটি হচ্ছে যে সুভাষিস একটা চমৎকার কথা বলেছে, কিন্তু বিষয়টা এভাবে বললে আসলে আমার কাছে মনে হয় ঠিক হবে। সেটি হচ্ছে যে আমাদের প্রবৃদ্ধি দরকার, এবং কিন্তু প্রশ্নটা হচ্ছে প্রবৃদ্ধি অর্জনের কৌশলটা কি হবে? সেটা কি কর্মসংস্থানহীন প্রবৃদ্ধি হবে না কর্মসংস্থান বাড়ানোর প্রবৃদ্ধি হবে? সেই প্রবৃদ্ধির কারণে আমরা কি দারিদ্র কমাতে পারবো কিনা? কারণ আমাদের দেখা যাচ্ছে যে সরকার বলছেন যে প্রবৃদ্ধি অনেক হয়েছে, কিন্তু দারিদ্র কমার আর প্রবণতার হ্রাস হয়েছে, তার মানে প্রবৃদ্ধিটা যাচ্ছে না। তাহলে প্রশ্নটা হচ্ছে যে প্রবৃদ্ধির না, প্রশ্নটা হচ্ছে যে কোন ধরনের প্রবৃদ্ধি এবং কি উপায়ে প্রবৃদ্ধিটা হবে, এবং সেখানে আসলে মানুষের অংশগ্রহণ কি হবে সেটার একটা বিষয়। আর 3 নম্বর যে বিষয়টা বলে আমি শেষ করব, আমরা জানি মাইক্রো ক্রেডিটের একটা ইতিহাস আছে। যেমন মাইক্রো ক্রেডিটকে একমাত্র ইনস্ট্রুমেন্ট হিসেবে দেখা হয়েছিল যখন পিআরএসপির আমলে আমরা ছিলাম, যখন পভার্টি রিডাকশন স্ট্র্যাটেজি পেপারে ছিলাম, তখন আমরা দেখেছি যে মাইক্রো ক্রেডিটকে একটা অংশ হিসেবে দেখানো হচ্ছে, এবং কেউ কেউ দাবি করেছেন এটা একটা মানবাধিকার। আমার কিন্তু বিষয়টা তা না, আমরা আসলে মাইক্রো ক্রেডিটকে ঠিক জায়গায় উপস্থাপন করতে পারছি। মাইক্রো ক্রেডিট দরকার হচ্ছে যে এইটা রাষ্ট্রের কর্তব্যের পরিপূরক হিসাবে আমি দেখতে রাজি না। এটা হচ্ছে যে আপনার সবারই অন্তর্ভুক্তিমূলক আর্থিক ব্যবস্থায় আসা দরকার, এবং প্রত্যেকেরই যেমন চাহিদা আছে সেই চাহিদাটাকে কে কিভাবে তার চাহিদা অনুযায়ী মেটাবে, এবং সেই পরিস্থিতিতে যদি মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনকে দেখেন তাহলে সেটাকে দেখা ঠিক হবে। এবং সে কারণেই আমি আমার সর্বশেষ কয়েকটা লেখাও বলেছি যে মাইক্রো ফাইন্যান্স রেগুলেটরি অথরিটির দায়িত্ব হচ্ছে যে এদেরকে যে অবস্থায় আছে সেই অবস্থায় তাদের ঋণ মওকুফ করতে হবে, এবং সেন্ট্রাল ব্যাংক থেকে একটা টাকা দিতে হবে, এবং টাকা দিয়ে তাদের ব্যবসা চললেই তো পরে কিস্তিটা চলবে। তো সেই ব্যাপারে আসলে ব্যবস্থা নিতে হবে। মানে মাইক্রো ক্রেডিটকে পভার্টির সাথে মেলানোর যে বড় রকমের চেষ্টা, এই চেষ্টার সাথে আমি একমত নই, এটা নিয়ে আলাদা বিতর্ক হতে পারে, কিন্তু অবশ্যই সবারই অধিকার আছে যে কোনো ক্রেডিট নেওয়ার। আরেকটি ছোট বিষয় বলে আমি শেষ করতে চাই, সেটি হচ্ছে যে, এবং সেটি খুব গুরুত্বপূর্ণ, যে আমরা আসলে কোন পদ্ধতিতে যাব। যেমন হচ্ছে যে আমরা একটা সমন্বয়হীনতার মধ্যে আছি। আমাদের সবচেয়ে বড় ডাটা সেট হচ্ছে ন্যাশনাল আইডি। আমরা এটার 4-5টা বিতর্ক দেখছি। একটা হচ্ছে যে আমরা টাকাটা কোত্থেকে পাঠাবো। এখন সরকারের বাংলাদেশ ব্যাংক বলছে 2,05,000 অ্যাকাউন্ট আছে, 2,05,00,000। আবার আমরা টাকাটা পাঠাচ্ছি হচ্ছে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসে, যেখানে হচ্ছে যে অনেক টাকা বেশি লাগে, 20 টাকা লাগে 1,000 টাকা।
তাহলে সেইখানে একটা সমন্বয় যুক্ত করতে হবে। 3 নম্বর হচ্ছে যে আরেকটা বড় বিষয় সামনে আসবে, সেই জন্য কিন্তু আপনারা আলোচনা যেহেতু করছেন আমার মনে হলো সেটা বলি, যে আমাদের কি আসলে আদমশুমারি দরকার আছে। আমরা যদি ন্যাশনাল আইডি কার্ডই কাজ করে, তারপরে যদি আমার জন্ম নিবন্ধন এবং মৃত্যু নিবন্ধন কাজ করে, এর চেয়ে নিয়ারলি পারফেক্ট কোনো শুমারি তো হতে পারে না। তার মানে হচ্ছে যে অবশ্যই বাস্তবায়নের ক্ষেত্রে যে প্রশ্নগুলো শাহান বলল, সেটা হচ্ছে যে আপনার এই যে কোঅর্ডিনেশন ফেলিওর বলেন, ইমপ্লিমেন্টেশন ফেলিওর বলেন, এইগুলো আছে। কারণ এইগুলো আছে এই জন্যেই, যে প্রশ্ন আমি আর শাহান একমত, সেটি হচ্ছে যে নাগরিকের প্রতি রাজনীতিবিদের যদি দায়িত্ববোধ না থাকে, অর্থাৎ হচ্ছে যে তিনি যদি নির্বাচিত না হন এবং তার যদি জবাবদিহিতা না থাকে, তাহলে তো তিনি এমন কোনো ব্যবস্থার দিকে ধাবিত হবেন না যে ব্যবস্থা তাকে বাধ্য করবে। এবং এটা সব জায়গায়, যেমন মনে করেন আমাদের বাজেট আসবে সামনে, বাজেট কিন্তু একেবারেই পুরো নাগরিকদের সাথে একটা সম্পর্কহীন প্রক্রিয়া। কারণ আমাদের সংবিধান বলছে যে বাজেটে সংসদ সদস্যদেরও কিন্তু কোনো ভূমিকা নেই। সংসদ সদস্যরা শুধু পাশ করতে পারেন, হয় হ্যাঁ বলতে পারেন অথবা না বলতে পারেন, তারা আর কিছু করতে পারেন না, কারণ এটা একটা ব্যুরোক্রেটিক প্রক্রিয়া। সেই জন্যই আমি বলছি যে আমাদের জনগণের অর্থ নেয়ার যে জনগণের পদ্ধতি, এই পদ্ধতিতে বড় রকমের ঘাপলা আছে। এবং এইটা আসলে কিভাবে করবেন, এবং সেটা নির্ভর করবে আপনার সংবিধান কি বলে, নাগরিকদের সাথে রাষ্ট্রের চুক্তি কি বলে। এবং সেটা যদি ঠিক না হয়, তাহলে প্রতিটা ক্ষেত্রেই যারা রিসোর্স ডিপেন্ডেন্ট সিন্ডিকেট, যে পদ্ধতি আপনি বাস্তবায়ন করুন না কেন, সেই পদ্ধতিতে তারাই আসলে লাভবান। অনেক অনেক ধন্যবাদ তিতুমির স্যারকে। তিতুমির স্যারের সেকেন্ড রাউন্ডের রেসপন্স আমরা শুনলাম। আমি কেবলমাত্র একটু অরূপ বড়ুয়া, তিনি কমেন্ট করেছিলেন, অরূপ বড়ুয়া ভাই, যে তিতুমির স্যারের প্রথম রাউন্ডের ডিসকাশনের সাথে উনি এগ্রি করে বলেছিলেন যে বাংলাদেশে আসলে আমরা যেটা দেখতে পাই যে ইন্টারন্যাশনাল কনভেনশন গুলোর সাথে সামঞ্জস্যপূর্ণভাবে বাংলাদেশও আসলে সোশ্যাল সিকিউরিটিটা একটা সফট লস বা সফট প্র্যাকটিসেস ভাবেই, সফট লস বা নর্মস হিসেবেই প্র্যাকটিস করে, এখানে অ্যাকচুয়াল অব্লিগেশনের একটা ঘাটতি আছে। আমাদের সেকেন্ড রাউন্ডের ডিসকাশনে আমাদের সাথে মুকুট ভাই এখন নাই। মুকুট ভাই যে জায়গাটা একটু ডিফার করেছিলেন ইউনিভার্সাল অ্যাপ্রোচের সাথে, সেটা তিনি বলেছিলেন যে কেন আমাদেরকে টার্গেটেড অ্যাপ্রোচে যেতে হয়, কারণ সেখানে একটা ফিজিবিলিটির প্রশ্ন আছে, সেখানে একটা রিসোর্স ক্রাইসিসের কথা দেখিয়েছেন, এবং অনেক জায়গায় হয়তো এমন জায়গায় এই বেনিফিটটা যেতে পারে যেখানে বেনিফিটটার আসলে দরকার। একটা ছোট্ট জিনিস, রিসোর্সের কোনো ক্রাইসিস না, আমরা হিসাব করে দেখিয়েছি এটা জিডিপির 6 বা 7% লাগবে ইউনিভার্সাল যদি আমরা দিতে চাই, এবং বাংলাদেশে সেটা দেওয়া সম্ভব। এবং আমরা কয়েকদিন আগে আপনার একটা বাজেট প্রস্তাব করেছি, সেখানে দেখিয়েছি যে স্বাস্থ্য ব্যবস্থায় যদি আপনি 300 গুণ বরাদ্দ বেশি দেন, 300% বা 3 গুণ, এবং শিক্ষা ব্যবস্থায় যদি 150% বেশি দেন, এবং এই 6% এর যদি আপনি ইউনিভার্সাল দেন, তাতেও আপনার বাজেট ডেফিসিট হয় 9.97%। তো মুকুট ভাই যেখান থেকে বলছিলেন যে আমাদের এখানে এক ধরনের আমাদের রিসোর্স কম, গ্রোথ কম দেখে আমরা টার্গেটেড অ্যাপ্রোচে যাই, তিতুমির স্যার দেখাচ্ছেন যে তারা একটা বিকল্প প্রস্তাবনা দিয়েছেন যেখানে এটা আসলে রিসোর্সের অভাবের সমস্যা না, এটা একটা প্রায়োরিটাইজেশনের সমস্যা, অর্থাৎ প্রায়োরিটাইজেশন পলিটিক্যাল সমস্যা, পলিটিক্যাল সমস্যা। এটা প্রায়োরিটাইজেশন, এটা পলিটিক্যাল সমস্যা। মানে এটা পলিসি হবে ওইভাবে, পলিটিক্যাল অ্যাক্টরদের ডিসিশনটা নিতে হবে, and they will মানে অ্যাক্ট বেসড অন देयर অ্যাজাম্পশন। সো ওটা তো আমাদের অস্বীকার করে উপায়। অন দ্যাট নোট, শাহান স্যার দেখানোর চেষ্টা করেছেন যে বাংলাদেশে কিভাবে এই সিলেকশনের ক্ষেত্রে এক ধরনের ক্লায়েন্টেলিজম কাজ করে, ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে, বেনিফিটের ক্ষেত্রে। কারণ কিন্তু উনি এটাও দেখানোর চেষ্টা করেছেন যে যখন আসলে নির্বাচনটা আসলে দলীয় প্রতীকের আন্ডারে হতো না 2014-15 আগে, তখন আসলে কিছুটা হলেও সিলেকশন বায়াস আমরা কমাতে পেরেছিলাম, কিন্তু যে মুহূর্ত থেকে এটা আসলে দলীয় প্রতীকের আন্ডারে চলে যাওয়া শুরু করে, সেই মুহূর্ত থেকে আমরা দেখতে পাই যে সাধারণ জনগণ বা ভোটার বেসের প্রতি একটু ক্লিয়ার করা দরকার। মানে আমি শিওর না, কারণ উইদাউট এনি স্টাডি দলীয় প্রতীকের ভূমিকা আছে কিনা সেটা আমি জানি না, কিন্তু যেটার ভূমিকা আছে সেটা হচ্ছে কি ইলেকশনের স্বচ্ছতার যে কোয়েশ্চেনটা, মানুষের ভোটের বিষয়টা, সেইটা হচ্ছে গিয়ে ক্লিয়ার। মানে দলীয় প্রতীকটা এখানে ফ্যাক্টর কিনা আই এম নট শিওর, বাট ফ্যাক্টর হচ্ছে কি ইলেকশনের কোয়ালিটিটিভ যে চেঞ্জটা হয়েছে সেইটা। নিতেন পক্ষে আমরা এতটুকু তো দেখতেই পেয়েছি যে এইসব নির্বাচনে অন্তত ভোটারদের খুব একটা আগ্রহ নেই। মানে খুব সাম্প্রতিক নির্বাচনে আমরা দেখতে পেয়েছি যে ভোটাররা এইসব নির্বাচনের ব্যাপারেও তারা খুব একটা আগ্রহী না, তাদের এক ধরনের অ্যাপেথি তৈরি হয়েছে। সুতরাং নির্বাচনের প্রতি আস্থা কমে যাওয়া বা নির্বাচন প্রশ্নবিদ্ধ হওয়ার সাথে সাথে
এই যে যারা সিলেকশনটা করেন স্থানীয় পর্যায়ের জনপ্রতিনিধিরা, তাদের অ্যাকাউন্টেবিলিটিও তাদের ভোটার বেসের বদলে বরং এক ধরনের তাদের যে ক্লায়েন্ট তৈরি করা সেই দিকে বেশি মনোযোগ চলে গেছে, এবং যেই সমস্যাটা আমরা কোভিড-19 সংকটের পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি, আমরা তারপর তিতুমির স্যারের একটা রেসপন্স পেয়েছি যেখানে তিনি এটার সাথে এগ্রি করেন, এবং এই কারণেই উনি মনে করেন যে আসলে টার্গেট বেসড অ্যাপ্রোচ না হয়ে আসলে ইউনিভার্সাল অ্যাপ্রোচ হওয়া সম্ভব। এবং যদি আমরা আমাদের ওই ওনার প্রস্তাবিত বিকল্প বাজেটটা এখানে প্রাসঙ্গিক হতে পারে, উনি সুভাষিস স্যারের সাথে ওখানে একটু যোগ করেছেন যে গ্রোথ আমাদের দরকার, কিন্তু সেটা জবলেস গ্রোথের বদলে জব ক্রিয়েটিং গ্রোথ, এবং মাইক্রো ক্রেডিট ক্যান নট রিপ্লেস দ্য স্টেটস ডিউটি। আমরা একটু সুভাষিস স্যারের কাছে সেকেন্ড অ্যান্ড লাস্ট রাউন্ডের রেসপন্সে যাব, এবং তারপর আমরা শাহান স্যারের কাছে সেকেন্ড অ্যান্ড লাস্ট রাউন্ডের রেসপন্সে যাব, এবং তারপর ওটার মাধ্যমে শেষ করব। সুভাষ দা আনমিউট করতে হবে, মিউট করা আছে। হ্যাঁ ঠিক আছে। ফার্স্ট অফ অল আজকে রাতের আলোচনাটা খুব বেশি দীর্ঘায়িত না হওয়া ভালো হবে, অলরেডি বাট আমি আপনাদের পয়েন্টে দুটো পয়েন্ট বলতে চাই। হোয়াট ইজ দ্য ওয়ে আউট নাও? আমাদের দেশে কিন্তু এই যে রিলিফ ব্যাপারটা কিন্তু অনেক আগে, ইভেন এটার এক্সটেন্ট কি বেড়েছে কিনা রিসেন্টলি সেটা নিয়ে আমরা কথা বলতে পারি, ওয়েদার ইট 2014 ইলেকশন, 2014 or after elections, local government elections, whether mattered or not, এটা নিয়ে আমরা কথা বলতে পারি। কিন্তু এই যে রিলিফ politics of relief and the looting of relief is historically was there in Bangladesh, এক নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে what is the way out, what is the solution? Should we go for clearing up the elections, the election procedure, or first, in order to distribute relief in a more efficient and a transparent manner, or should we reform the system of distribution itself? Like, should we implement a digitized mechanism for identifying and distributing the relief to solve the problem of transparency and accountability? আমার মনে হয়েছে যে যদি আমরা এই যে আপনার ফান্ড ট্রান্সফারের, গভর্নমেন্ট ফান্ড ট্রান্সফারের লিকেজ গুলো যদি ডিজিটাল সলিউশনের মাধ্যমে বন্ধ করে দিতে পারি, যেটা সম্ভব, প্র্যাকটিক্যালি যেটা সম্ভব এবং এক্সাম্পল দেখা যাচ্ছে যেটা সম্ভব, তাহলে পলিটিক্যাল পার্টিসান যারা আছে, যারা পলিটিক্যাল ইন্টারেস্ট গ্রুপ যারা আছে, যারা লোকাল লেভেলে পলিটিক্স ইনফ্লুয়েন্স করতে চায়, তাদের ইনসেন্টিভ ফর getting involved in politics will go down. যদি এরা পলিটিক্স থেকে সরে আসে, মানে যেখানে মানে লুটিং এর ইনসেন্টিভ কমে যাবে, তাহলে দেন ওই যে যেটা বলা হয় যে ব্যাড মানি ড্রাইভস দ্য গুড মানি আউট অফ দ্য মার্কেট। এখন যদি মেকানিজম ব্যাড পিপলদেরকে পলিটিক্স থেকে বের করে দেয়, then that could actually encourage the good citizens to come into join politics. Thank you. রাইট, আমরা শাহান স্যারকে দিয়ে তাহলে আজকে শেষ করি। আজকে শাহান স্যারের লাস্ট রাউন্ডের ডিসকাশন। সুভাষিস স্যার যেহেতু ওয়ে আউট নিয়ে একটু কথা বলার চেষ্টা করছিলেন এবং বলতে চাচ্ছিলেন যে ডিজিটাইজেশনকে ব্যবহার করলে এই লিকেজটাকে বন্ধ করা যায়, শাহান স্যারও যদি একটু ওয়ে ফরওয়ার্ডটাকে যদি ইনকর্পোরেট করেন, এবং আমরা শেষে আবার তিতুমির স্যারের কাছে আবার আসবো। ওয়ে ফরওয়ার্ডটা ইজ ডিফিকাল্ট, ইটস ভেরি ডিফিকাল্ট, কারণ এখানে দুটো জিনিস আছে। যে একটা জিনিস হচ্ছে গিয়ে যে given that we are talking about the political systemer role, এবং এটাকে হচ্ছে গিয়ে আসলে মানে ইগনোর করার কোনো ধরনের উপায় আমাদের নাই। একটা যেটা লং টার্ম সলিউশন, যে এই সিস্টেমেটিক চেঞ্জ বা পলিটিক্যাল সিস্টেমের চেঞ্জ, এবং যার ফলে আমার হচ্ছে গিয়ে সোশ্যাল সেফটি নেটেও চেঞ্জ আসে, যেটা আমরা ডিসকাস করছিলাম যে ইউনিভার্সাল থেকে টার্গেটিং এ যাওয়ার পেছনে যে পলিটিক্যাল মোটিভেশনটা একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর হিসেবে কাজ করে। এখন আমি যদি সেটাকে চেঞ্জ করতে চাই, তাহলে পলিটিক্যাল সিস্টেমেটিক্যালি চেঞ্জ না করে এই চেঞ্জটা আনা সম্ভব কিনা আই এম নট শিওর, আই ডোন্ট থিঙ্ক ইটস পসিবল। সো উই ক্যান সে, আমরা খুব উইশ লিস্টে বলতে পারি যে এটা করা উচিত, কিন্তু দের ইজ অলওয়েজ দ্যাট কোয়েশ্চেন দ্যাট এটা হচ্ছে গিয়ে হবে কিনা। সো লং টার্মে আমি বলবো যে এই পলিটিক্যাল চেঞ্জ হিসে করা, ইলেকশন সিস্টেম হিসে করা, ঠিক করা, তার মাধ্যমে এটা করা, সেটা একটা সলিউশন। বাট হ্যাভিং সেড দ্যাট, সবসময় তো আমাদের হাতে সেই লাক্সারিটা থাকে না। উই ক্যানট অ্যাকচুয়ালি সর্ট অফ এক্সপেক্ট দ্যাট দিস উইল হ্যাপেন এন্ড দেন উই উইল ডু দ্যাট। সো কাইন্ড অফ যে প্র্যাগমেটিসিজমের কথা সুভাষিস দা বলতেছিলেন, ওইটার উপরে আমাদের হচ্ছে গিয়ে এখন অনেকাংশে ডিপেন্ড করার ইস্যুটা চলে আসতেছে। কারণ সেই ক্ষেত্রে আসলে করার কি আছে?
যে কথাটা তিতিমির স্যার বললেন, যে কথাটা হচ্ছে সুভাষিস দাও বললেন, যে কোঅর্ডিনেশন একটা ইস্যু, কোঅর্ডিনেশন। এবং একটু যদি আমি একটু ভেঙে ভেঙে বলি, যে একটা জায়গায় হচ্ছে গিয়ে সুভাষিসের সাথে আমি ঠিক পুরোপুরি একমত না যে ইনসেনটিভ কমাটা, মানে ডিজিটাল সিস্টেমে গেলে ইনসেনটিভটা কমে যাবে কিনা, এটার বিষয়ে আমি পুরোপুরি একমত না। কেন আমি বলি, কারণ আমরা যখন সেফটি নেটের কথা বলছি, এটা কিন্তু যে শুধুমাত্র টাকার ডিস্ট্রিবিউশন আমি যখন শুরু করছি সেখান থেকে কিন্তু সেফটি নেটের ইস্যুটা শুরু হচ্ছে না। তার আগে সিলেকশনের একটা ব্যাপার আছে, যে আমি কাকে সিলেক্ট করছি, কাকে নিচ্ছি বা নিচ্ছি না, সেই একটা ইস্যু চলে আসছে। তার আগে বেনিফিটটা কি হবে বা বেনিফিটটা কাদের কাছে যাবে, সেটা একটা ইস্যু চলে আসছে। এখন এই যে সিলেকশন, যে ডিসকাশনটা আমরা অলরেডি করেছি, যে 2015 থেকে আমরা ওই ডাটাবেস তৈরি করার কাজ শুরু করে যাচ্ছে, আজকে 2020, নোহ্যান নিয়ার আমরা হচ্ছে সেই ডাটাবেসের জায়গায় চলে আসছি। বরং দেখেন কোঅর্ডিনেশন অভাবে কি হয়েছে। আজকে মিনিস্ট্রি অফ সোশ্যাল ওয়েলফেয়ারের একটা আলাদা লিস্ট আছে এল্ডারলি অ্যালাউন্সের জন্য। আজকে মিনিস্ট্রি অফ উইমেন এন্ড চিলড্রেন অ্যাফেয়ার্স এর একটা আলাদা লিস্ট আছে ভিজিটির বেনিফিটের জন্য। আজকে মিনিস্ট্রি অফ প্রাইমারি অ্যান্ড ম্যাথস এডুকেশনের লিস্ট আছে পিএসপি বা প্রাইমারি এডুকেশন স্টাইপেন্ড প্রোগ্রামের জন্য। সো আমরা কম্প্রিহেন্সিভ একটা ডাটা সেট তৈরি করতে না পেরে আমার ব্যুরোক্রেটিক সিস্টেমে যে ফ্র্যাকচারটা আছে, সেই ফ্র্যাকচারের কারণে আমরা এরকম ফ্র্যাকচার লিস্টগুলো আমরা তৈরি করেছি, যার ফলশ্রুতিতে আমার বেনিফিশিয়ারি সিলেকশনে একটা বড় ধরনের সমস্যা থেকে যাচ্ছে। এবং আজকে যখন কোভিড এর এই সমস্যার কারণে আমার যখন হচ্ছে গিয়ে, এখন তো শুধুমাত্র স্পেসিফিক ক্রাইটেরিয়া যারা ফিল আপ করে সেফটি নেটের, তাদেরকেই তো আমরা ইনক্লুড করলে হবে না। ভালনারেবল যারা আছে, যারা পড়তেছে, তাদের অবস্থাটা হচ্ছে কি আমাদের রাইট নাও র্যাপিড ডাটা লাগবে, সেই ডাটা আমরা পাচ্ছি না। আমার যেটা সাজেশন, আমি আই এম শিওর দ্যাট এটার সাথে হচ্ছে যে লট অফ ইউ মানে এগ্রি করবেন না, বাট যেটা হচ্ছে যে একটা হচ্ছে পলিটিক্যাল যে অ্যাক্টররা, তারা এই জিনিসটাতে ঠিকঠাক মতো কাজ করতে পারছেন। ইনফ্যাক্ট 16-17 দিকে বোধহয়, আমার এক্স্যাক্টলি মনে নেই, তুমি স্যার হয়তো বলতে পারবেন, ওই যে 10 টাকায় একটা চাল, যেটা হচ্ছে পুরো বাংলাদেশে আমরা ইন্ট্রোডিউস করার চেষ্টা করেছিলাম, এবং সেই পুরো সিস্টেমটা ফেল করেছিল হচ্ছে কি যে পলিটিক্যাল অ্যাক্টরদের ইনভলভমেন্টের জন্য। তারা যখন বেনিফিশিয়ারি সিলেকশন করছিলেন, তখন তারা তাদের পলিটিক্যাল বায়াস বা পলিটিক্যাল ইসের জন্য হচ্ছে এই জিনিসটাকে তৈরি করেছে। সো এই সিলেকশনের জায়গায় যদি আমরা শুধুমাত্র পলিটিক্যাল অ্যাক্টরদেরকে ইনভলভ রাখি, সেটা একটা সমস্যা। সুবিধাটা যেটা হচ্ছে, যেটা মুকুট ভাই শুরুতে বলার চেষ্টা করেছিলেন, এবং আমরাও রিসেন্ট টাইমে হচ্ছে গিয়ে বেশ কিছু লেখালেখি দেখছি, যে জিনিসপত্রগুলো ডকুমেন্ট করা এবং অ্যানালাইসিস করা দরকার, যে উপজেলা লেভেলে, ডিস্ট্রিক্ট লেভেলে, উপজেলা প্রশাসনে যারা আছেন, ইউএনও, ডিসি, এবং এর সাথে হচ্ছে পিআইসি যারা আছেন, বিভিন্ন গভর্নমেন্টের, যেহেতু মপমি কিছুটার দায়িত্ব আছে, মহকা কিছুটার দায়িত্ব আছে, এদের প্রেক্ষিতে এদের যে অফিসিয়ালরা আছেন তাদের ইনভলভমেন্ট দরকার, নাম্বার 1। 2 হচ্ছে গিয়ে আমার এখানে আমি কমপ্লিটলি মেম্বার বা হচ্ছে গিয়ে চেয়ারম্যান, এদেরকে আমি বাদ দিতে পারবো না। আমার হচ্ছে আমি যখন বেনিফিশিয়ারি সিলেক্ট করব, এদেরকে আমার রাখতে হবে। বাট এরা যাতে একা কাজটা না করে, এদের সাথে হচ্ছে গিয়ে আমার এইখানে যদি সিএসও রিপ্রেজেন্টেটিভ থাকে, তাহলে সিএসও রিপ্রেজেন্টেটিভ, যদি হচ্ছে গিয়ে এনজিও রিপ্রেজেন্টেটিভ থাকে, তাহলে এনজিও রিপ্রেজেন্টেটিভ, এবং কিছু ক্ষেত্রে হচ্ছে গিয়ে গভর্নমেন্টের যে প্রোগ্রামের কথা আমরা বলছি, সেই প্রোগ্রামের যে রিপ্রেজেন্টেটিভ, তাদের ইনভলভমেন্ট থাকতে হবে। তার মানে আমি যেটা বলতে চাচ্ছি, যে বেনিফিশিয়ারি সিলেকশনের যে চেষ্টাটা আমরা করছি, এই চেষ্টাটা শুধুমাত্র ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভদের হাতে না ছেড়ে দিয়ে, আমরা যদি হচ্ছে গিয়ে একটা নেটওয়ার্কের মতো তৈরি করার চেষ্টা করি, যেই নেটওয়ার্কের ভেতরে ইলেক্টেড, নন ইলেক্টেড, অ্যাপয়েন্টেড এবং সিভিল সোসাইটির একটা ইনভলভমেন্ট থাকবে, যারা অ্যাকচুয়ালি হচ্ছে কি একটা বেনিফিশিয়ারি লিস্ট তৈরি করবে, যে বেনিফিশিয়ারি লিস্টটা এসেনশিয়ালি উইল বি ভ্যালিডেটেড অ্যাট দ্য উপজেলা লেভেল অথবা অ্যাট দ্য ডিস্ট্রিক্ট লেভেল। এটা বলছি হচ্ছে এই কারণে, আমার গত কয়েক বছরের কিছু ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা যেটা বলে যে এটা সব জায়গায় হয়নি 2015-20 থেকে, বাট কিছু জায়গায় এটা বেশ ইফেক্টিভলি কাজ করেছে। গভর্নমেন্টের যেটা জিআরএস, গ্রিভেন্স রিড্রেস সিস্টেম, এই জিনিসটা ঠিকঠাক মতো কাজ করেনি। কিন্তু যে জায়গাগুলো নন স্টেট অ্যাক্টর গুলো, যেখানে হচ্ছে গিয়ে কিছু ইনোভেটিভ অ্যাপ্রোচের মাধ্যমে, যেমন হচ্ছে গিয়ে অনেক জায়গাতেই যেটা হয়েছে, যে অনেক সময় ওটাকে কি বলে, কমপ্লেইন বক্সের মতো বলে, যে একটা ইনফর্মাল সিস্টেম, একটা কমপ্লেইন বক্স থাকবে, বেনিফিশিয়ারিরা কোনো একটা কমপ্লেইন লঞ্চ করার চেষ্টা করবে, যেটা নিয়ে পরে ইউএনওর সাথে ডিসকাশন হবে। এই ধরনের লোকালাইজড যে সলিউশন গুলো আছে, সেই সলিউশন গুলোর বেসিসে হচ্ছে কি আমার এই সিলেকশন ক্রাইটেরিয়াটাকে একটা স্ট্রিমলাইনের জায়গায় নিয়ে আসতে হবে। এই জিনিসটা আমার মনে হয় হচ্ছে ইম্পর্টেন্ট। এবং এই ক্ষেত্রে
আমি মনে করি যে আমাদের যে স্ট্রিট লেভেলে যে ব্যুরোক্রেট যারা আছেন, শুধু স্ট্রিট লেভেল না, যারা হচ্ছে গিয়ে ডিসিশন মেকিং ইউএনও বা ডিসি এই লেভেলে যে কর্মকর্তারা আছেন, তাদের ব্রডার ইনভলভমেন্টটা দরকার। অ্যাজ আ ডেমোক্রেটিক প্রিন্সিপাল ইটস নট আ ভেরি পপুলার আইডিয়া। আমি বেসিক্যালি হচ্ছে গিয়ে অ্যাপয়েন্টেড অফিসিয়ালদের দিয়ে এই ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড লোকদের কাজ আমি আসলে সাবস্টিটিউট করতে পারি না। বাট রাইট নাও কনসিডারিং দ্য সিচুয়েশন, আমার মনে হয় শর্ট টার্মে এটা হচ্ছে গিয়ে একটা উপায়, যেটা সিলেকশন আর এটাকে হচ্ছে গিয়ে ঠিকঠাক করতে পারি। এইটা যদি আমরা করতে পারি, দেন শুভাশিস যে প্রপোজাল যে বেনিফিট ডিস্ট্রিবিউশনের ডিজিটালের, এইটা আই ডোন্ট নো, তিতুমির স্যার হয়তো বলতে পারবেন এই সংক্রান্ত কিছু স্পেসিফিক স্টাডি আছে কিনা যেটা আসলে ইন্ডিকেট করে যে এই মানে আমি যদি ইলেকট্রনিক এই মাধ্যমে যাই তাহলে এটা হচ্ছে যে বেটার ট্রান্সপারেন্সি এনশিওর করে। আমি কথা বলতে চাইনি, কিন্তু তারপরেও শাহানকে একটু ক্লারিফাই করার জন্য বলতে হচ্ছে, আমার মিসরিড হচ্ছে। এক নাম্বার হচ্ছে, আমি কিন্তু শুধু বলিনি যে ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে ডিজিটাল, ইটস ফ্রম আইডেন্টিফিকেশন টু ডিস্ট্রিবিউশন, সবকিছু ডিজিটাল। এবং এটা কখনোই ওই সিলেকশন প্রসেস, আইডেন্টিফিকেশন ইজ দ্য ফার্স্ট থিং টু রিডিউস পলিটিক্যাল ইনভলভমেন্ট। ঠিক আছে, আমার আশা ছিল যে আজকের আলোচনাটা আমরা শাহান যে লাইনে কথা বলছে লাস্টে, সেই জায়গাতেই ফোকাসটা করি, যে how to identify the distribution, identify the beneficiaries, how to select them, what should be the role of local government, what should be the role of কি বলে UNOs, what should be the role of central government, how the governance at the micro level and governance at the macro level will work. কিন্তু আমরা আজকে কেন জানি ওই জায়গায় আমরা anyway at least হচ্ছে কি at least ডিজিটাল সলিউশন না, ডিজিটাল সলিউশন ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে পুরোপুরি কাজে লাগবে না। কারণ হচ্ছে আপনি একজন 80 ঊর্ধ্ব একজন বয়স্ক ভদ্র মহিলা যদি বিধবা হন, তাকে ডিজিটাল সলিউশন দিয়ে তার কাছে বেনিফিট পৌঁছানো যাবে না, তাকে বেনিফিট পৌঁছাতে হবে ম্যানুয়ালি, মানুষের হাত দিয়ে পৌঁছাতে হবে। ওকে, থ্যাংক ইউ। আই এগ্রি আমি সেটাই বললাম হচ্ছে যে ইয়েস, ঠিক আছে, তাহলে বোধহয় আমি একটু বুঝতে ভুল করছি, বাট যেহেতু সেই উপায়টা এখন নাই, তাহলে হচ্ছে গিয়ে খানিকটা হচ্ছে গিয়ে ম্যানুয়াল, খানিকটা ইসের মাধ্যমে ওই কোঅর্ডিনেশনটা আমার গভর্নেন্স স্ট্রাকচারটাকে এইভাবে সাজিয়ে আপাতত করতে হবে বলে আমার মনে হয়। ওকে ইয়াসিন, ঠিক আছে, রাইট স্যার, আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। আমি ইয়াসিনের কি কোনো সমস্যা নেটওয়ার্কে? হ্যাঁ, আমি তো শুনতে পাচ্ছি না। তাহলে স্যার মানে বেসিক্যালি আমি যেটা বুঝতে পারছিলাম হচ্ছে যে ইয়াসিন শেষ করবে হচ্ছে গিয়ে আপনি জাস্ট হচ্ছে গিয়ে যদি একটা সাম আপ বা এট দ্য সেম টাইম হচ্ছে গিয়ে এই সলিউশনের জায়গায়, ওয়ে ফরওয়ার্ডের জায়গায় যদি হচ্ছে গিয়ে কিছু বলেন, যেহেতু ও আটকে গেছে, তো আমি আপনাকে বলতে চাচ্ছি এইভাবে চেষ্টা করে দিতে। আচ্ছা, না চমৎকার আলোচনা হয়েছে। আমি কিন্তু আসলে সুভাশিসের ইচ্ছার সাথে খুব একমত পোষণ করি, সেই জন্যই আমি আলোচনাটাকে 3টা ভাগে করার চেষ্টা করেছি, যে আসলে এটার একটা পলিটিক্যাল প্রসেস। সেকেন্ড হলেছি যে আমি কেন প্রেফার করি হচ্ছে ইউনিভার্সাল বেসিক নিড অ্যাপ্রোচ, আর তাহলে হচ্ছে আমি কি পদ্ধতিতে এটা ইমপ্লিমেন্ট করব। আমি আপনাদের যেগুলো বললেন একমত নই এই জন্য, কারণ আপনারা যে বিষয়টা দেখছেন না সেটা হচ্ছে যে ক্ষমতা, রাজনীতি এবং ইমপ্লিমেন্টেশনে এই যে সম্পর্কটা, এই সম্পর্কটা কে ইমপ্লিমেন্ট তো ইজ এ ব্যুরোক্রেটিক প্রসেস, ইট ইজ এ ব্যুরোক্রেটিক প্রসেস, পলিসি মেকিং ইজ এ পলিটিক্যাল প্রসেস। সেইখানে আমি মনে করি যে এইটার যেটা করা দরকার এবং সেটা একমাত্র সম্ভব, সেটা হচ্ছে যে আপনার যদি লোকালি, এটা কোনো মতেই কেন্দ্রীয় সরকারের কোনো কর্মকর্তাকেই এর সাথে যুক্ত করার কোনো উচিত হবে না। এবং পৃথিবীর কোথাও যেখানে যেখানে কাজ করছে, যে মাত্রায় কাজ করছে, সেখানে কেন্দ্রীয় সরকারের সাথে জড়িত নয়। সেটি হচ্ছে যে সোশ্যাল সিকিউরিটি যদি দেখেন, তাহলে কেন্দ্রীয়ভাবে ডিপার্টমেন্ট অফ ওয়ার্ক অ্যান্ড পেনশন দেখে ইংল্যান্ডে বা অন্যান্য জায়গায়। সেখানে কি আমি মনে করি যে যেমন লোকাল এডুকেশন অথরিটি থাকা দরকার, যেটা আসলে লোকাল এডুকেশন দেখবে, যেমন প্রাইমারি হেলথ কেয়ার ট্রাস্ট থাকবে, যেটা হচ্ছে যে আপনার ওই অঞ্চলের স্বাস্থ্য ব্যবস্থা দেখবে। ঠিক একই কায়দায় আপনার ডিপার্টমেন্ট অফ বেনিফিটস বা সোশ্যাল সিকিউরিটি আপনার সেইটা এটা ডিস্ট্রিবিউট করবে বেসড আপন যে মিনস টেস্টিং, অর্থাৎ হচ্ছে যে আপনার কি কি ক্রাইটেরিয়া থাকলে একজন এটার প্রাপ্য হবেন। সেই ক্রাইটেরিয়া যদি থাকে যে এই ক্রাইটেরিয়ায় তিনি আপনার ইউনিভার্সাল ক্রেডিট, অর্থাৎ হচ্ছে যে আয় সহায়তা পাবেন,
এই ক্রাইটেরিয়া যদি উনি ফিল করেন তাহলে এইটা করবেন। মানে ক্রাইটেরিয়াস আর ভেরি ইম্পর্টেন্ট, এবং সব জায়গায় পৃথিবীর যত জায়গায় চলে সেইখানে হচ্ছে যে, তা আমি মনে করি যে লোকাল গভর্নমেন্টের কাছেই এটা থাকতে হবে এবং লোকাল গভর্নমেন্টই এটা ডিস্ট্রিবিউট করবে, কিন্তু এটা ওভারসাইট করবে হচ্ছে ওই এলাকার জনপ্রতিনিধি। অর্থাৎ হচ্ছে যে এইখানের জন্য যে লোকাল যে সেটা, এবং বাংলাদেশে এটা খুব একটা ছিল না তাও বলা যাবে না। যে আমরা যখন ডিস্ট্রিক্ট বোর্ড দেখেছি তখন কিন্তু ডিস্ট্রিক্ট বোর্ড ডেলিবারেট করেছে এবং ডিস্ট্রিক্ট বোর্ডের অনেকগুলো ক্ষমতা ছিল, কিন্তু আমরা দেখেছি যে সব প্রোগ্রামকে কেন্দ্রীভূত করানো হয়েছে এই ইউনো বা এই যে যারা ক্যাবিনেট মিশন ডিভিশনের লোক বা হচ্ছে যে কেন্দ্রীকরণের যে চেষ্টাগুলো করা হয়েছে, যারা আপনাদের ভাষায় হচ্ছে স্ট্রিট লেভেল ব্যুরোক্রেট, মানে হচ্ছে যে মন্ত্রী পরিষদ বিভাগের এক্সটেনশন যারা। তো এইটা আসলে এই প্রক্রিয়ার সাথে না। আমি মনে করি যেটা লোকাল এডুকেশন, সবগুলো অথরিটি থাকবে এবং অথরিটির ব্যুরোক্রেটরা বেসড আপন আপনার ক্রাইটেরিয়া মিনস টেস্টিং এই কাজগুলো করবেন। কারণ হচ্ছে যে এখন আমরা এই আলোচনা কেন করছি, কারণ আপনি যথার্থ অর্থেই বলেছেন যে পুরো প্রক্রিয়াটা শুরু হয়েছে রিলিফ অ্যান্ড রিহ্যাবিলিটেশনের আইডিয়া থেকে। এই প্রক্রিয়াটা শুরু হয় না কিন্তু, যার ফলে আমরা ইন্টারচেঞ্জেবলি তিনটা শব্দ ব্যবহার করছি, তিনটা শব্দের মানে অন্যরকম। যেমন সুভাষিস বলতে হচ্ছে সোশ্যাল সেফটি নেট, আর একজন বলছে সোশ্যাল প্রোটেকশন, আমি বলছি সোশ্যাল সিকিউরিটি। কারণ এই তিনটার আমাদের মানসিকতাটা হচ্ছে ফুড কনফারেন্স, আবুল মনসুর আহমেদের ফুড কনফারেন্সের মধ্যে আছে এবং পুরো আলোচনায় কিন্তু হচ্ছে যে ওই ক্ষেত্রে। তা আমি যেটা বলার চেষ্টা করতে চাই শেষে, সেটা হচ্ছে যে আমরা যে পৃথিবীতে যতগুলো পরিবর্তন দেখছি আমি খুব আশাবাদী। যেমন ব্ল্যাক ডেটের কারণে পুরো শ্রমিকদের অধিকার বেড়েছে, তারপরে আমরা দেখেছি যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার এবং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের কারণে বেড়েছে। আর বাংলাদেশের লোকই তো হচ্ছে যে আপনার সোশ্যাল সিকিউরিটি সিস্টেমের পৃথিবীতে অন্যতম জন্মদাতা। অর্থাৎ হচ্ছে যে আমাদের এই রংপুরে যিনি হচ্ছেন যে আমরা যার নাম হচ্ছে লর্ড বেভারিজ, উনি রংপুরেই জন্মগ্রহণ করছিলেন। তা আমি মনে করি যে হচ্ছে যে এই যে কোভিড-19 আপনার দেয়ার উড বি এ ফান্ডামেন্টাল রিথিঙ্ক ইন সোশ্যাল পলিটিক্যাল অর্ডার। আমরা যদি সোশ্যাল সিকিউরিটি বা যে কোনো জিনিসকেই রিলিফ অ্যান্ড রিহ্যাবিলিটেশনের লেন্স থেকে এক্সটেন্ডেড ক্লায়েন্টেলিজমের লেন্সে দেখি, তাহলে এটা পরিবর্তন হবে না। এটা ডিজিটাইজেশনের ব্যাপার না, এটা আসলে লোকাল গভর্নেন্সের পরিবর্তন এবং লোকাল গভর্নেন্সের সাথে ওয়েলফেয়ার স্টেটের রিলেশনশিপ হিসেবে আমি মনে করি। জাস্ট হচ্ছে কি আমি একটা ছোট জিনিস এখানে অ্যাড করতে চাই, যে স্যার যেটা মানে স্ট্রিট লেভেল ব্যুরোক্রেসি মনে হয় একটু ইসে করা হচ্ছে, স্যার যেটাকে লোকাল গভর্নেন্স বলছেন, আমরা যখন বলছি যে এইখানে হচ্ছে গিয়ে বেসিক্যালি এই মিনিস্ট্রির আন্ডারে লোকালি যে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসিয়ালরা আছে আমরা তাদেরকেই বোঝাচ্ছি। সো সেই সেন্সে আমরা সেন্ট্রালের কন্ট্রোলের কথা কিন্তু স্যার বলছি না। গভর্নেন্সের জায়গায় ওই পয়েন্টটা ইম্পর্টেন্ট, দ্যাট শুধুমাত্র এই অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসিয়ালরাই যদি হচ্ছে গিয়ে ইনভলভ থাকে, সেটা হচ্ছে কি একটা কনসেন্ট্রেটেড মডেল তৈরি করবে। সেই জায়গাটাতেই হচ্ছে মানে আমার পয়েন্টটা হচ্ছে যে আমি বলছি হচ্ছে যে এই যিনি অফিসার থাকবেন তিনি কিন্তু তার রিপোর্টিং অথরিটি মাস্ট বি লোকাল অথরিটি। আই এম নট সেইং রিপোর্টিং অথরিটি যেমন কারেন্টলি আছে, তাহলে তো সে আসলে আমরা জেলা পরিষদ করছি, উপজেলা পরিষদ করছি, ইউনিয়ন পরিষদ করছি, কারণ এটা ইফেক্টিভ হচ্ছে না। কারণ হচ্ছে যে মানে এট দ্য সেম টাইম সেটার জন্য কিন্তু হচ্ছে কি আবার ওই ইলেক্টেড যে রিপ্রেজেন্টেটিভ তার ওই রোলটারও দরকার হবে। আনফরচুনেটলি সেটা হচ্ছে এক্স্যাক্টলি আমি সেটাই বলছি, এটা হচ্ছে পলিটিক্যাল ওভারসাইট আর হচ্ছে ইমপ্লিমেন্টটা করবে ব্যুরোক্রেসি। কারণ হচ্ছে যে তারই তো কাজ, এটা তো পলিটিশিয়ানের কাজ না, এবং পলিটিশিয়ান কোনো মতেই ইমপ্লিমেন্টেশনের সাথে জড়িত হলেই যেটা পলিউশন হবে, যেটা আপনারা বলছেন বা সুভাষিস বলছে, এইটাই আমার পয়েন্ট। ওরা হচ্ছে রুল মেকিং পর্যন্তই শেষ, মানে সংসদ সদস্য কোনো মতেই আপনার হোম ডিস্ট্রিবিউশনের কাছে যাবে, তার কাজ হচ্ছে রুল তৈরি করা, লেজিসলেশন। ঠিক একই কায়দায় যিনি উপজেলা পরিষদের মেম্বার হবেন তার রুল মেকিং অথবা ওভারসাইট, মানে আমি সেটা বলছি। থ্যাংক ইউ সো মাচ স্যার। আমি খুবই সরি আমার মাঝখানে ইন্টারনেট চলে গেছিল, কিন্তু একটা কন্টিনজেন্সি প্ল্যান ছিল যে শাহান স্যারকে কো-হোস্ট বানাই গেছিলাম, তো জিনিসটা মনে হয় না খুব একটা সমস্যা হয়েছে। তবে আমরা সুভাষিস স্যার পর্যন্ত একটু আসছিলাম আর কি, সাম আপ করতে করতে, যেখানে বেনিফিশিয়ারিদের আইডেন্টিফিকেশন এন্ড ডিস্ট্রিবিউশনের একটা ডিজিটাইজেশনের কথা আসছে, তখন শাহান স্যারও বলছেন যে কিভাবে বর্তমানে যেরকম নির্বাচিত জনপ্রতিনিধি আছে এর পাশাপাশি তাদের পাশাপাশি কিভাবে সিভিল সোসাইটি, এনজিও বা
সরকার প্রশাসনে যে কর্মকর্তারা রয়েছেন, সরকারি কর্মকর্তা, তাদেরকে যোগ করার মাধ্যমে একটা বিকল্প ভাবনা করা যায় কিনা। তিতুমির স্যারও সেটার উপরে একটা রিফ্লেকশন দিয়েছেন শেষে। সুভাষিস স্যার কিছু ইন্টারেস্টিং কোয়েশ্চেন নিয়ে আসছেন যে সবাই তো আসলে এই তার স্মার্টফোন অ্যাক্সেস বা স্মার্টফোন পেনিট্রেশন আছে কিনা, বা এই যে বিকাশ, নগদ, রকেট এইগুলোর পেনিট্রেশন আছে কিনা বা সেই অ্যাক্সেস আছে কিনা। সুতরাং এগুলো খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন। আমার মনে হয় আরেকদিন হয়তো আমরা ডিসকাশনটা রিজিউম করতে পারি। মানে এটা খুব একটা বড় ডিসকাশন, আশা করি সুভাষিস স্যার থাকবেন আর কি, মানে ওই দিনও একটু কষ্ট করে সময় দিবেন আমাদের সাথে। না, সুভাষিসের কোশ্চেন গুলো কিন্তু খুব চমৎকার, এন্ড সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে সুভাষিসের কোশ্চেন কিন্তু আমার কাছে খুব চমৎকার মনে হয়। স্যার আপনাকে কিন্তু আরেকদিন হয়তো থাকতে হইতে পারে আর কি, আমরা যদি আবার এই ডিসকাশনটা রিজিউম করি। তো স্যার ওই দিন কাইন্ডলি থাকবেন স্যার। স্যার আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যারা যারা এতক্ষণ দেখছেন তাদের সবাইকে আবারও অনেক ধন্যবাদ। আমরা আজকের আলোচনাটা এখানেই শেষ করছি, আমাদের লাইভটা এখানে শেষ করে দিচ্ছি। আপনি চাইলে এই আলোচনাটা শেষ হলে আমরা পরবর্তীতে আবার ইউটিউবে আপলোড করব, এবং আপনারা চাইলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন বা পরে দেখে নিতে পারেন। আপনাদের মতামত আমাদেরকে জানাতে পারেন। আমি স্যারকে আবার অনেক ধন্যবাদ জানাতে চাই। জি স্যার। একটা লাইন তিতুমির স্যারকে অনেক ধন্যবাদ এবং শাহান স্যারকে অনেক ধন্যবাদ। তিতুমির স্যার যে লাইনে কথাবার্তা বলেন আমাদের কিছু কথাবার্তা বলতে সুবিধা হয়, মানে একটা বিতর্কের আপনাদের যে বাংলা বিতর্ক যে নাম, ওই নামের কিছুটা সার্থকতা আনা যায় যে একটু তর্ক বিতর্ক হলে। আমার মনে হয় ট্রু, আজকে অ্যাটলিস্ট হচ্ছে ডিসকাশনটা এক লাইনে যায়নি, সো देयर পয়েন্টস কাউন্টার পয়েন্টস which probably makes it more useful. এন্ড আজকে মানে খুব প্যানেলটাও খুব ইন্টারেস্টিং ছিল। আজকে আমাদের মুকুট ভাইয়ের সাথে ছিলেন, তো উনি কিছু ইনসাইট দিতে পেরেছেন যে আমাদের সরকারি যে উদ্যোগগুলো হয়েছে বা কার্যক্রম হয়েছে সেই দিক থেকে আমরা কিছু আলোচনা শুনতে পেয়েছি, কিছু ফিলোসফিক্যাল ডিসকাশন হয়েছে, কিছু ডিসকাশন শেষে আইডেন্টিফিকেশন এবং ডিস্ট্রিবিউশন হয়েছে। আমরা আশা করবো এই আলোচনাটা আমরা সামনে চালাতে থাকবো। যারা যারা দেখেছেন তাদের সবাইকে আবার অনেক ধন্যবাদ জানাতে চাই, স্যারদেরকে অনেক ধন্যবাদ জানাতে চাই, এবং এটা বলে আমি লাইভটা এখান থেকে শেষ করছি, স্টপ লাইভ।